সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজ আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মূলত এই মুহূর্তে হামের প্রাদুর্ভাব এবং সরকার এই বিষয়ে যে ব্যবস্থাগুলো নিচ্ছে সে বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সংসদ সদস্য রয়েছেন একজন, আর একই সঙ্গে যুদ্ধের যে ইসরায়েল এবং মার্কিনের হামলায় যে ইরানের উপর যে বিষয়টি চাপিয়ে দেওয়া যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী বন্ধ সহ নানা বিষয়ের কারণে তেলের যে দাম এবং সে কারণে বাংলাদেশের তেলের বাজারটা যে অস্থিরতা অবস্থায় রয়েছে সে বিষয়ে কথা বলবো। দ্রব্যমূল্যের উপরের প্রভাব পড়তে পারে কিনা, সেই শঙ্কা রয়েছে কিনা সে বিষয়ে কথা বলতে চাই। এছাড়াও সংসদে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমরা সেসব বিষয়ে আলোচনা করতে চাই যদি সময় পাই। চারজন অতিথি রয়েছে। আমি শুরুতেই বলছিলাম আমাদের সঙ্গে বিএনপির একজন সংসদ সদস্য রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক। আপনাদের স্বাগত জানাচ্ছি। এরপরে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আমার বাদিকে রয়েছেন ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। সবশেষ রয়েছেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই বাউল ভাই আপনাকে দিয়ে। আমরা এই হামের বিষয়টা নিয়ে শুরু কথা বলতে চাই। আজকে সংসদে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে বিগত দিনে কি সমস্যার কারণে কি হয়েছিল, টিকা কার্যক্রম বন্ধ ছিল, টিকাগুলি আনা যায়নি, এই যাবতীয় বিষয়গুলো পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন এই মুহূর্তে টিকা কার্যক্রম শুরু করেছে। অগ্রগতিটা আসলে কতটুকু? অগ্রগতি মানে 100% সেটা না, বাট গভর্নমেন্টের প্রাণান্তকর চেষ্টা আছে, কোথাও কোনো গাফিলতি, কোনো ব্যর্থতা নাই আর কি। প্রতিনিয়ত তারা টোটাল মিনিস্ট্রি, আমি যতটুকু জানি, তারা কাজ করছে এই বিষয়ে। এবং ঘাটতি যে আছে এরকম এখন আর আপাতত কোনো ঘাটতি নাই। আর প্রত্যেকটা হাসপাতালে আইসিইউ সচল আছে, প্রত্যেকটা হাসপাতালে, কোথাও কোনো সরকারি হাসপাতালগুলোর কথা বলছি, কোথাও কোনো আপাতত কোনো ঘাটতি নাই। এবং নতুন অক্সিজেন যেটা আবিষ্কার করছে আমাদের ডাক্তার একজন নতুন তামিম, যে খুব স্বল্প খরচে সেটা সারভাইভ করতে পারে এবং সেই সাপোর্টও দেওয়া যাচ্ছে, মোটামুটি অ্যাভেলেবেল। ওই রকম সংকটের কথা এই হামের ইস্যু নিয়ে বা এরকম শোনা যাচ্ছে না আপাতত। ওরকম তেমন কোনো সিরিয়াস কমপ্লেন এখন আমার জানা মতে আমি এখনো পাইনি আর কি। 115 জন শিশু মারা গেছে, বিষয়টা কি স্বাভাবিকভাবে দেখছে সরকার? না, মারা হ্যাঁ গেছে, একটা মৃত্যু তো দুঃখজনক, কোনো মৃত্যুই কোনো কারো কাম্য না। হ্যাঁ, কিন্তু চিকিৎসাহীনতায় যে একেবারে সব মারা গেছে, ডাক্তারের কাছে পৌঁছতে পারছে, হাসপাতালে পৌঁছতে পারছে, সব ক্ষেত্রে তা না। সব তো ঢাকামুখী, সব ঢাকামুখী। হ্যাঁ। তো এরকম মানে চিকিৎসাহীনতা একেবারে মারা গেছে। এখন মৃত্যু তো ধরেন হতে পারে, হয়, দুর্ভাগ্যজনক আর কি। তো প্রতিদিন বাংলাদেশে মানুষও মারা যায়, কিন্তু যেটা মারা গেছে এটা একটা ভিন্ন ধরনের, এটা প্রবণতা এবার যেটা দেখা যাচ্ছে। এবং হামের যে নেচারটা, এটা ভিন্ন ধরনের একটা ভাইব্রেন্ট আর কি। তো এইটা নিয়ে ফাইট করা হচ্ছে, চেষ্টাও করা হচ্ছে। বাকিটা ইনশাল্লাহ আশা করি যে চিকিৎসার ব্যবস্থার একেবারে গাফিলতি আগের মতো, মানে আল্লাহর মাল আল্লাহ নিছে, এরকম কোনো কিছু হওয়ার সুযোগ নেই। জি, আরিফুল ইসলাম আদিব, আপনি কি বাবুল ভাই কথার সাথে একমত কিনা? কারণ সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু সংসদে বলেছেন গত 8 বছরে হামের টিকা দেওয়া হয়নি, এবং ওই যেটা হয় আর কি, আমাদের বিগত দিনের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটা কি আপনি স্বাভাবিকভাবেই দেখছেন কিনা? এখানে যেটি বলছে যে এটা আমরা এর আগেও দেখেছি যে হামের ক্ষেত্রে প্রাদুর্ভাবের যেটি বিষয় হচ্ছে যে তারা দায়িত্ব নেওয়ার পরে যে সময়টা পেয়েছে, এর মধ্যে পূর্বের বেশ কিছু দায়িত্বের চাপও তাদের উপর এসে পড়েছে। তো সেই জায়গার থেকে হামের ক্ষেত্রে যেটা হয়েছে যে আজকে থেকেই মনে হয় টিকাদান শুরু হয়েছে, না গতকাল থেকে ইতিমধ্যে টিকাদান শুরু হয়েছে। ফলে এটা নিয়ে সচেতনতা, ডাক্তারদেরকে জরুরিভাবে সেবা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হাসপাতালগুলোকে, সেটা সরকার আরও একটু কার্যকর ভূমিকা নিতে পারে। এই বিষয়ে খুব বেশি আর নেতিবাচক নাই, সব সময় নেতিবাচক থাকিও না। নিশ্চয়ই এটা জাতীয় যে কোনো ইস্যুতে সব রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে, এমনটাই আমরা প্রত্যাশা করি। ভিন্ন প্রসঙ্গে আমরা শরীফুজ্জামান শরীফ আপনার কাছে যেতে চাই। একটা মজার ঘটনা আপনি খেয়াল করেছেন কিনা, মজার না, মানে এই বিষয়গুলো সামনে আসার কথা ছিল বিগত দিনে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক প্রত্যাশা ছিল, কিন্তু আজকেই আমরা দেখলাম সংসদে কিন্তু 20 জন শীর্ষ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করা হয়েছে। এটা মানে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল যে এই বিষয়গুলো প্রকাশ হোক, সংসদে কিন্তু প্রকাশ হয়েছে। এই বিষয়গুলো আমি নামগুলি বলবো নিশ্চয়ই, আপনার কাছে শুরুতে একটু জানতে চাই এই বিষয়টি নিয়ে। ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভেচ্ছা। আমি তার আগে যে প্রসঙ্গটা তার সাথে একটু যুক্ত করে দিই আর কি। নতুন একটি সরকার এসেছে, সে কতগুলো পূর্বের প্রবলেম সলভ করার চেষ্টা করছে।
আবার যে ঘটনাটা ঘটেছে সেটা অবহেলাজনিত। তার আগের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সে যথাযথ গুরুত্বটা দেয়নি এবং গণ অভ্যুত্থানে 133 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আর ওই সরকার তার ব্যর্থতা বা তার যে অবহেলার কারণে এই পর্যন্ত অব্যবস্থাপনা 115 জন শিশু এখন পর্যন্ত মারা গেছে। কিন্তু এটা নিয়ে যে ধরনের রিপারকেশনটা আমাদের সোসাইটির মধ্যে, আমরা কিন্তু শুরুতে খুব একটা গুরুত্ব দেইনি, আলোচনাটা আসেনি। যখন আলোচনাটা এলো, স্বাস্থ্যমন্ত্রী যখন ক্ষুব্ধ হয়ে বললেন যে রাজশাহী মেডিকেলের হাসপাতালের যিনি পরিচালক তাকে ফাঁসিতে ঝুলানো উচিত, তারপরে আসলো। ইতিমধ্যেই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে কতগুলো এটিকে রিকভার করার চেষ্টা করছে। আমরা চাই স্বল্প সময়ের মধ্যে যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো সফল হবে। আজকে পার্লামেন্টে হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে যে ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করা হয়েছে, আমি প্রথমে হাসনাত আবদুল্লাহকে এটার জন্য অ্যাপ্রিসিয়েট করবো এই কারণে যে আমাদের এখানের এই যে রাঘব বোয়ালরা, তারা ধরাছোঁয়ার বাইরে ছিলেন। আমরা এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে আমরা জানি না। দ্বিতীয়ত, এর মধ্যে কয়েকজন পার্লামেন্ট মেম্বারও আছেন যাদের নাম এসেছে। তো বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে তারা এই যে নির্বাচনের আগে যে জাল ফেলেছিল পার্লামেন্টে ঋণখেলাপিদের আসার ক্ষেত্রে, তারা সেই জালের ভেতর থেকে কিভাবে এলেন, অর্থাৎ আমাদের ওই যে বজ্রআটনি, ফস্কো, গিরো ইত্যাদি আছে না কতগুলো জায়গা, এবং আমরা কতগুলো সুযোগ তৈরি করে রাখি। আমরা চাই অন্তত আমরা যারা আছি, আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমরা ঘৃণাটা তো প্রকাশ করতে পারবো যে এই মানুষগুলো আমাদের ব্যাংকের টাকা ইত্যাদি ইত্যাদি। সরকার কতগুলো ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে, প্রধানমন্ত্রীর কতগুলো অ্যাক্টিভিটি, এগুলোর থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের রাজনীতিতে সবথেকে ঘৃণিত মানুষ বলে যাদেরকে আমরা চিনি, তার একটা অংশ হচ্ছে ঋণখেলাপি। সমাজের একেবারে নিচু স্তর থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমরা এই ঋণখেলাপিদের সমালোচনা করি। আমরা চাই সংসদে কেবলমাত্র নাম উত্থাপনই না, প্রচলিত আইনে একজন সাধারণ মানুষ, একজন কৃষককে আপনি যেভাবে ঋণখেলাপি হলে পেটের দায়ে কৃষিকাজ করার জন্য ঋণ নিয়ে 25,000 টাকার ঋণের জন্য 6,000 টাকা তাকে ঘুষ দিতে হয়, তারপরেও ঋণটা পাওয়ার পর যথাযথ সময় পরিশোধ না করার পর যেভাবে আইন তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়, এই যে রাঘব বোয়াল যারা, এই যে বোয়াল মাছ যারা, আমরা চাইব সরকারের এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করে, এতে সরকার রাজনৈতিকভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না, বরং আরও উপকৃত হবে। এই কারণে যে তার যে বার্তাটা ছিল, অঙ্গীকারগুলো ছিল, সেই অঙ্গীকার পূরণে চেষ্টা করছে। আমরা চাইব এদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। জি, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আইনানুগ ব্যবস্থার যে বিষয়গুলো, আপনি একজন আইনজীবী, চাইলেই কি আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় এদের বিরুদ্ধে? আমি আইনানুগ ব্যবস্থার যেহেতু কথাটা উঠেছে, আমি একটু হামের জায়গাটাতে ফেরত যেতে চাই। জি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবহেলা বলা হয়েছে, এটা অবহেলা না, দিস ওয়াজ একদম ক্যালকুলেটেড। কিন্তু আপনি যদি একটা প্রপার কোর্টে নেন, এটা প্রমাণ করা যাবে এগুলোকে ক্যালকুলেটেড মার্ডার। কেন আপনি আমরা একটা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করা দেশ, মিজলসের ব্যাপারে, হামের ব্যাপারে, সেই দেশে হামের প্রাদুর্ভাবে 115টি শিশু মারা যাওয়া, এটা অবহেলা না, এটা হলো প্ল্যান মার্ডার। কেন আপনি কোন স্বাস্থ্য বিশেষজ্ঞ অথবা কোন আইনের আন্ডারে আপনি এই টিকাটা বন্ধ রেখেছিলেন? আপনি হঠাৎ করে আপনার ফেজ 5 ইয়ার মাধ্যমে গাভী থেকে যে ফেজ 5 ওপিআর মাধ্যমে যে টিকা কেনা হতো, সেটা একবারে এক নিমিষে ক্যান্সেল করে দিলেন। কিন্তু সেটার অল্টারনেটিভ কোনো পথ বের না করে, এটা কি ধরনের, মানে আপনি একটা হসপিটালে যে বলেন আজকে থেকে আইসিইউ বন্ধ, মানে কাকে বলছেন আপনি? বলতে কাদের বোঝাচ্ছেন? মানে আমি বোঝাচ্ছি হলো গত গভর্নমেন্টের কথা বলছি। ওনারা যে কোনো একজন একটা মানে স্বাস্থ্য উপদেষ্টা এই ডিসিশনটা নিলেন যে এই টিকা কেনা লাগবে না, কিন্তু এই ডিসিশনটা কিসের উপর ভিত্তি করে নিলেন? এবং যেটার কারণে আজকে 115টি শিশু মারা গেছে। এবং আমরা জাস্ট বলছি, কিন্তু ওনারা দেন নাই দেখে এই গভর্নমেন্টের কিছু স্টেপস খুবই প্রশংসনীয়। তারা দ্রুততম সময়ে টিকা ব্যবস্থা করে এটাকে ম্যাস ক্যাম্পেইনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে, যেন যে বাচ্চাগুলো সবচেয়ে বেশি ভালনারেবল তাদেরকে যেন রক্ষা করা যায়। কিন্তু আমি চাই তারা দুটো জিনিস, একটা হলো যে আপনার স্কুল কলেজ 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়ে দেওয়া, যেটা হলো যে ওই যে গ্যাপটা তৈরি করা, ওই যে টাচ, এগুলো তো ওই যে ছোঁয়াচে রক্ত, ওই ছোঁয়াচে জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। আরেকটা যেটা আপনি বললেন যে বিচার নিশ্চিত করা, এই যে যারা যারা এটার সাথে জড়িত ছিল
আপনার ইনভেস্টিগেশন করে সবার বিচার নিশ্চিত করা, যেন সামনে কারো এই সাহসটা না হয় জাতির স্বাস্থ্যের সাথে এভাবে ছিনিমিনি খেলা। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় সরকার যেটা করছেন খুব ভালো করছেন, কিন্তু এই বিচারটা দৃশ্যমানভাবে করা উচিত, যেন আমরা জাতি হিসেবে এতটুকু, মানে আমি কিন্তু প্যারেন্টস হিসেবে মাঝে মধ্যেই লিখি ফেসবুকে যে আমার সন্তানরা ঘরের বাইরে যে সেফলি কিভাবে ঘরে আসবে শুধু আমাকে এটা বলে দেন। মানে আমরা তাহলে কি আমাদের দোষ আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি? তো এই যেন এই 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 ফিলিংসটা আমাদের যেন না থাকে, সেখান থেকে বের হয়ে আসতে হলে কি করতে হবে? আমাদেরকে সে সেফটিটা সরকার ফিল করাতে হবে। এই সেফটিটা আমরা ফিল করব কিভাবে? বিচার নিশ্চিতের মাধ্যমে। আপনার জবাবদিহিতা, বিচার নিশ্চিত হলে জবাবদিহিতা নিশ্চিত হবে, এবং সেভাবে করে আপনার আমরা সেফ ফিল করব। সিমিলারলি এই যে আপনি রাঘব বোয়ালদের কথা বলছেন, রাঘব বোয়ালরা ততদিনই রাঘব বোয়াল যতদিন আপনি তাদেরকে রাঘব বোয়াল থাকতে দিবেন। হাসিনা রাঘব বোয়াল ছিল না তো? মানুষের প্রতিবাদের মুখে তো সে পালিয়ে গেল, তাই না? তো আপনি যদি আপনার ওই যেটা শরীফ ভাই বললেন যে এইটা যদি তাদেরকে এরকম এই জাল ছেড়ে যারা বেরোয় গেছে তাদেরকেও সহ ধরে এখানে যদি সরকার যদি চায় যে আমরা বিচার করব, তাহলে কিন্তু সরকার উপকৃত হবে। কারণ মানুষ মনে করবে যে না, সরকার ওনারা যেই প্রমিস করে এখানে এসেছেন সেই প্রমিসগুলো ওনারা আস্তে আস্তে পালন করছেন। আমরা একটা দুটো অলরেডি পালন হতে দেখছি, এবং আমরা চাই এই বিচারের জায়গাটাও পালন হোক। তাহলে হবে কি, ওই যেটা বললাম না, মানুষের যে একটা সেফটি, ফিলিং অফ সেফটি, এই জায়গাটা ফেরত আসবে। এটা খুব ইম্পর্টেন্ট। জি, আবারও আমরা বাবুল ভাইয়ের কাছে যেতে চাই। মানে আসলে ঘুরে ফিরে আপনার কাছে শুরুতেই যাই এই কারণে, কারণ যেহেতু সরকারি দল দায়িত্ব কিছুটা থাকেই। তো এই যে নামগুলি এসেছে এর মধ্যে এস আলম রিলেটেড বিষয়গুলো এই চার পাঁচটা তো এই নাম 9টা 9টা 11টা তো হয় মানে কি কিছু এস আলম নামে, কিছু আবার অল্টারনেটিভ নামে আছে। ভিন্ন নামে। তো না, বাবুল ভাইরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু বিরোধী দলে থাকতেও একবার নাম ধরে ধরে বলেছেন। সবাই হয়তো বলেন না, কিন্তু আপনারা তো বলেছেন। তো এখন জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছে, নামগুলি বলছেন, আসলে ব্যবস্থা কি নেওয়া হবে? আপনি নিশ্চিত থাকেন যে লুটপাট করে লুণ্ঠন করে এই আমলে কেউ পার পাবে না, হোয়েভার হি ইজ, যেই হোক। হ্যাঁ, আপনি বলতে পারেন এই যে আজকে যে নাম প্রকাশ করে এটা তো একটা নজিরবিহীন ঘটনা। এরা তো রাঘব বোয়ালের চাইতে আরও বড় বোয়াল, তাই না? তো হলো তো সমস্ত জাতির সামনে, এইটাও তো কম ব্যাপার না কিন্তু, যেটা বিগত দিনে হয়নি, কখনোই হয়নি বাংলাদেশের ইতিহাসে। তো এটাও হয়েছে এবং জনগণের পার্লামেন্টে, এবং এরা আগামীতে এদের বিরুদ্ধে অবশ্যই এই টাকা কীভাবে উত্তোলন করা যায় বা তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা, সব ব্যবস্থাই নেওয়া হবে। এই ব্যাপারে আমি আশাবাদী এবং আমি মোটামুটি নিশ্চিত বলা যায় না, কিন্তু বিভিন্ন সময় শোনা যায় যে এরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকে। তা তো বটেই, রাজনৈতিক ছত্রছায়া ছাড়া কি রাঘব বোয়াল হওয়া যায়নি কি? সেটা তো বিগত দিনের রাজনীতি। হ্যাঁ, তো এটা তো এখন তার বিগত দিনের রাজনীতি নাই। আপনারা অনেকেই যেভাবে বলার চেষ্টা করছে এসালম এই সেই নানান ধরনের ব্যাপার, তাহলে তো এইটা আসতো না আজকে পার্লামেন্টে, তাই না? জাতির সামনে তো এসেছে যেহেতু নিশ্চয়ই আপনি এর ফলো পাবেন, দেখবেন। এবং এটাও কম না, এটাও একটা বিরাট প্রেশার যাদের নাম এসছে। তো সেই জন্য আমি মনে করি যে আমি আশাবাদী, এবং অবশ্যই আশাবাদী হতে হবে, অল্টারনেটিভ নেই। কারণ সমস্ত জাতির সম্পদ কয়েকজন মানুষের কাছে যদি ঘনীভূত হয়ে যায় তাহলে তো সেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই বাস্তবতা আছে, দুনিয়ার অনেক জায়গায় আছে, কিন্তু সেটা লিগেল ওয়ে, প্রপার ওয়েতে যদি হতো ব্যবসার মধ্যে, কিন্তু লুণ্ঠনের মাধ্যমে তো হয়েছে। বাজারে তো একটা জিনিস ছড়িয়ে দেওয়া হয়, এত বড় বড় প্রতিষ্ঠানকে যদি আপনি ধরে ফেলেন তাহলে বাজারের ব্যালেন্সটা থাকবে না, তারা বিভিন্ন মনোপলি করবে, নানা কিছু। না, বিষয় ওইটা না, সেটার একটা পদ্ধতি আছে। আপনি শিল্পটার কোনো অপরাধ নাই না, অপরাধ যিনি এটা লুণ্ঠনের টাকা দিয়ে করেছেন, যিনি লুণ্ঠন করেছেন, অপরাধটা সে তো জড় পদার্থ। এবং এখানে যারা কাজ করছেন হয়তো হাজার হাজার মানুষ এখানে ইনভলভ আছে, সেটা কিভাবে ঠিক রেখে কিভাবে কি করা যায় সেটা নিয়ে নিশ্চয়ই একটা আলোচনা হবে। কোনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এটাও মানে বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না। তো সেই জন্যে সব ঠিক রেখে এর পেছনে যারা আছে
সেই বিষয়গুলা বা কি রাষ্ট্র কি ব্যবস্থা, নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলোচনা করে ব্যবস্থা না, অপরাধীর বিচার হবে, কিন্তু অপরাধী। প্রতিষ্ঠান বন্ধের কোনো প্রতিষ্ঠান বন্ধ করলে এটা আমার মনে হয় ভায়াবেল হবে না, এরকম কোনো সমাধানের পথ না। এবং তাতে করে আপনি যে টাকাটা বিনিয়োগ হলো বা লুট হলো সেই টাকাটাতে ফেরত পাওয়ার সুযোগও কম থাকবে। জি, আরিফ ইসলাম আদিব, একই বিষয় আপনার কাছে জানতে চাওয়া। প্রথমত বিষয়টি হচ্ছে যে বাংলাদেশে তো বেশ অনেকগুলো অলিগার্ক যারা রাষ্ট্রের ক্ষমতা কাঠামো অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। আপনার সম্ভবত বসুন্ধরা গ্রুপেরই একবার ভিডিও একটা ভাইরাল হয়েছিল, বলছিল যে এরকম 2-4টা মন্ত্রী আমি বানাই একটা ইয়েতে বসে। এটা আরও 4-5 বছর আগে, তখন 20-21 সালে সম্ভবত কোনো এক মন্ত্রীর সম্ভবত আকবর সাহেব মানে ধমকাইতেছিলেন মানে পূর্তমন্ত্রী আব্দুল মান্নান। হ্যাঁ এরকম গণপূর্ত মন্ত্রীকে, যে এরকম মন্ত্রী আমাদের পকেটে থাকে বা এরকম কিছু একটা মন্তব্য করছিলেন। তো এরপরে যেটি দেখলাম যে এটা নিয়ে কিন্তু ধরেন সরকার মানে সেই সময়কার সরকার তেমন কোনো কিছু আসলে সেই জায়গাটা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্ভবত ওনাদের বিদেশ যাওয়া বা ব্যাংক হিসাব কিছু স্থগিত আছে, বাট এই পর্যন্ত এটার খুব বেশি সুরা হয়নি। এস আলম তো অনেকদিন ধরেই দেশের বাহিরে, দেশে তারা এইবার মনে হয় কিছুদিন আগে দেখলাম তাকে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে। তো এখন এই কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়াটা এটা কি সরকার আলাদা স্পেশাল পর্যবেক্ষক বসিয়ে বা প্রশাসক বসিয়ে এটা কি পরিচালনা করবে, নাকি সামগ্রিকভাবে এস আলমেরই যে নিজস্ব যে পরিচালনা পর্ষদ বা যে ডিরেক্টর বোর্ড আছে সেটার মাধ্যমে চালাবে, এটার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া এস আলমের সাথে একটা যোগাযোগের তো একটা অভিযোগ ধরেন, যদিও এটা ধরেন খুব জোরালো কিংবা হালকা কোনোটাই এখন পর্যন্ত ধরেন সেভাবে আসতেছে না। সরাসরি আমাদের একজন মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি একটা অভিযোগের তীর কিন্তু আছে যে তাদের সাথে যোগাযোগ করা বা তার প্রতিষ্ঠানকে পরোক্ষভাবে, মানে বিগত দিনের মন্ত্রী না বর্তমান মন্ত্রীর এক মন্ত্রীর বিরুদ্ধে। তো সেই জায়গার থেকে এই যে এখন ঋণ খেলাপির তালিকায় নাম আসছে, এখন নাম আসা পর্যন্তই কি সরকার জাস্ট ধন্যবাদ জ্ঞাপন পেয়ে যাবেন, নাকি এই ঋণ খেলাপির একটা সুরা করবে? কারণ এই ঋণ খেলাপির পরিমাণ প্রায় 5,08,000 কোটি টাকা টোটাল এই প্রতিষ্ঠানগুলো, যেটা বলা চলে অলমোস্ট বাংলাদেশের 1 বছরের বাজেটের কাছাকাছি। না, আমাদের যে বাজেট মানে জাস্ট 2 বাজেটের আগের বাজেটের সমান। তাহলে এই পরিমাণ টাকা যখন হচ্ছে আপনার লুট করে ফেলে, একই সময় আপনি রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার, আপনি যদি হাসপাতালগুলো বলেন যে একসাথে হাসপাতালে অনেকগুলো উপজেলা পর্যায়ে হাসপাতাল যথাযথ স্বয়ংসম্পূর্ণ হয়ে যেতে পারে। আপনি যদি শিক্ষা ক্ষেত্রেগুলো বলেন, ঢাকায় ধরেন হচ্ছে ওয়ার্ডে জনসংখ্যার অনুপাতে সরকারি প্রাইমারি স্কুল নেই, আপনাকে সন্তান পড়াইতে হলে প্রাইভেটে যেতে হয়। অনেক কর্মজীবী পরিবার আছে যার সন্তান গ্রামে বাবার কাছে কিংবা নানার কাছে রেখে দেয় ঢাকা শহরে, কারণ তাকে রেখে পড়াতে পারে না। তো ফলে এই যে মৌলিক মানে এত পরিমাণ টাকা, যেটা দ্বারা আপনি রাষ্ট্রের 2-3টা মৌলিক অধিকার চাইলে বলা চলে একদম রুট লেভেল পর্যন্ত যেটার চাহিদা পূরণ করা সম্ভব। ফলে এটা এখন ডিপেন্ড করবে যে সরকারের দৃষ্টিভঙ্গি, যে পাবলিশ করার পরবর্তীতে তাকে কিভাবে এটা শাস্তির আওতা নিয়ে আসা, মানে যারা দোষী, আর প্রতিষ্ঠানকে কিভাবে ন্যাশনালি ইউটিলাইজ করা যায়, বাঁচিয়ে রেখে এটাকে রাষ্ট্রীয়ভাবে এক ধরনের পরিচালনা। এখন রাষ্ট্রীয়ভাবে যখন আবার এটা দেখাশোনা করতে যাবে, তখন অনলি কিছু কিছু মন্ত্রীর আবার নিজস্ব ব্যাংক ব্যালেন্স বাড়বে কিনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে তো দেখছে যে ধরেন আপনি ওই এস আলম থেকে আইনা পরিচালক ধরেন আরেকজনের দিলেন, সে দেখছে যে আবার আরেক এস আলম হয়ে উঠলো, মানে এই নজির তো ধরেন আমাদের কন্টিনিউয়াসলি হয়। তো এইটা আসলে ডিপেন্ড করবে, আমাদের প্রত্যাশা থাকবে অবশ্যই এটাকে একটা শাস্তির আওতা নিয়ে আসা, যাতে এই ঋণ খেলাপি করে যেন কেউ যেন পালিয়ে যেতে না পারে। আবার একই সাথে প্রতিষ্ঠানটাকেও কিভাবে রাষ্ট্রীয়ভাবে হচ্ছে নিয়ন্ত্রণ নিয়ে এটাকে ইউটিলাইজ করা যায়। জি, আমরা শরীফুজ্জামান শরীফ আপনার কথা জানবো। আদিব একটা অভিযোগ করলেন যে আসলে বর্তমান সরকারের মানে মন্ত্রীর কথাই তিনি বললেন যে ঘনিষ্ঠতা আছে, এবং সে আরেকটা বিষয় বললেন যে কাউকে এরকম দায়িত্ব দেওয়া হয়, সেও আবার অতীতের মতো মানে নিজেরা লাভবান হওয়ার জন্য বিষয়টা করে কিনা। সবই তো আসলে প্রেডিকশন। ধন্যবাদ। প্রথমত এস আলম কিভাবে ফুলে ফেপে উঠেছিল এটা আমরা জানি। যে 20টা শীর্ষ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের নাম এসেছে, তার 11টাই হলো এস আলমের অধীনে। এবং এই তথ্য দিয়ে বলে দেয়
যে এদের বোয়াল মাছ হয়ে ওঠার পেছনে একটা রাজনৈতিক সহযোগিতা থাকে। রাজনৈতিক সহযোগিতা ছাড়া তারা বোয়াল মাছ হতে পারে না। আজ থেকে 2 বছর আগে পত্রিকার একটা খবর আমার মনে পড়ছে যে বাংলাদেশ থেকে যদি আপনি অর্থ বাইরে নিয়ে যেতে চান কোথাও বিনিয়োগ করার জন্য, বাংলাদেশ ব্যাংকের একটা স্পেশাল উইং আছে, তাদের অনুমতি নিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু এস আলম 1 লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে ট্রান্সফার করে বাইরে নিয়ে গিয়েছিল, বিশেষ করে দুবাইতে, এটা সেখানে ইনভেস্ট করার জন্য। তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, ব্যারিস্টার সুমন সম্ভবত মামলাটা করেছিলেন, এবং আদালতে যাওয়ার পর আদালত 1 বছর পর এটি শুনবো এটা বলে সেটিকে স্থগিত করে রাখলো, এবং 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনের পরে, অর্থাৎ এই যে অপরাধটা, এই অপরাধটার প্রেক্ষিতে আদালত অপরাধীর পক্ষে যে দাঁড়ালো, তার পেছনে এক ধরনের পলিটিক্স ছিল, ইনফ্লুয়েন্স ছিল। আজকে যে নাম এসেছে, আদিব একটা প্রশ্ন তুলেছে, প্রশ্ন তুলতেই পারে, আমাদের এখানে প্রশ্ন তোলাটা অনেক সহজ, কিন্তু প্রমাণ করাটা ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করে দেখবেন, আমি যে 10 সেকেন্ড আপনার বলি, আমার তখন মনে আসতেছিল না যে এই ইলেকশনের পূর্বেই কিন্তু আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে কিন্তু বিএনপি থেকে শোকজ করা হয়েছিল তার এলাকায় এস আলমের গাড়ি ব্যবহার করার জন্য। তো ফলশ্রুতিতে যখন একবার তাকে শোকজ করছে, তিনি এখন কিন্তু আবার এই আইন শৃঙ্খলা সর্বোচ্চ। আচ্ছা, এই জায়গাটা আমিও বলি আর কি, এই তথ্যটা আমার মনে আছে। তিনি যখন গণঅভ্যুত্থানের পর প্রথম যখন চকরিয়াতে যান, তার নির্বাচনী এলাকায়, তার যে নির্বাচনী ওই যে সমাবেশটা ছিল, সেখানে এস আলম গ্রুপের 3টা গাড়ি ছিল, শোডাউনের গাড়ি, এবং এটি আলোচনায় এসেছিল। তো আমাদের এখানে সালাউদ্দিন আহমদের এই আলোচনাটা এলো, কিন্তু বসুন্ধরার হেলিকপ্টার যেন কে ব্যবহার করেছিলেন মনে পড়ে? কেন এস আলমের গাড়ি তো আপনার জামাতের একজন এমপি প্রার্থীও সেটা না, তারপর স্টেজটাও বানিয়ে দেওয়া হয়েছিল ওখান থেকে। আমাদের এখানে আপনি, এটা খুব ইন্টারেস্টিং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে ডক্টর ইউনূসের সমালোচনা করেছে, এটি ভাইরাল হয়ে গেল। তার পরের দিন যখন পত্রিকা এলো যে তার আসলে কোনো ছেলে নাই, তখন আর ওইটা নিয়ে আর কেউ শেয়ার করে না। ঠিক আছে, আপনি প্রতিনিয়ত দেখবেন, ওই যে আমি যেটা বললাম যে ওই ছবিটা তো আপনি এখনো নেট সার্চ দিলেই পাবেন, বসুন্ধরা গ্রুপের হেলিকপ্টার, আর একজনে চড়ে যাচ্ছেন, এবং তিনি যখন ওখানে পৌঁছেছেন, বসুন্ধরা গ্রুপের লোকজন। আদিব নাম বলছে, আপনি নাম বলছেন না, মানে বিষয় আমি হচ্ছে বিরোধী দলের নেতা। এর কারণটা হচ্ছে যে আপনি একটু পরে দেখবেন যে আপনার যে অনলাইনে কিভাবে তাদের বাহিনী গালাগালি করে আর কি, তাদের সব থেকে বড় শক্তিটা হচ্ছে গালাগালি করা আর কি। এই কারণে আমি অনেক সময় ভয়ে তাদের নাম বলি, গালাগালির ভয়, অন্য কিছু ভয় পাই না, গালাগালির ভয়। তবে আমাদের বক্তব্যটা হচ্ছে পরিষ্কার, যদি এই ধরনের সরকারের যে কেউ থাকে, আমরা চাইবো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর আপনি যে অভিযোগটা করবেন, অভিযোগটা অথেন্টিক হতে হবে। অনুমান নির্ভরতা আমাদের এখানে প্রচুর হয়েছে। ওই যেটা আপনাকে বললাম, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন, গত 2 দিন ধরে আমি দেখছি, বাইরে এক ভদ্রলোক তিনি লিখেছেন যে মির্জা আব্বাস আসলে সিঙ্গাপুরে নেই, তাকে ভারতে নিয়ে আসা হয়েছে। এবং কেন? কারণ হচ্ছে যে সেখানে ভারতে তার সাথে একটা ডিল করা হবে, এবং এটি হাজার হাজার শেয়ার হচ্ছে। আমাদের এখানে এই ধরনের প্রোপাগান্ডাটা এবং পলিটিক্যাল কারণে কখনো কখনো খুব নিষ্ঠুরও আমরা হয়ে যাই। এই ভদ্রলোক চিকিৎসার জন্য বাইরে গেছেন, আপনি এখানে বসে কোন পরিস্থিতিতে গেছে, তার অবস্থাটা কি? তো আমরা মানবিক রাজনীতির কথা বলি, কিন্তু মানবিক হয়নি। অবশ্যই আমি কখনোই বলি না যে বিএনপি একেবারে দুধে দেওয়া তুলসী পাতা হয়ে গেছে। যদি সেটি হতো, তাহলে তাদের 30-35 হাজার কর্মীকে তারা বহিষ্কার করতো না, জেলে ঢুকাইতো না, মামলা করতো না। আবার তার ত্রুটি আছে, সেটা মাল্টি ক্লাস পার্টি, নানা ধরনের লোকের সাথে আছে। আমরা চাইবো ব্যবস্থা নেওয়া, তবে এই ব্যবস্থাটা নিতে গেলে আপনি ওই কাজটা যেন না করেন। আমাকে সময় দিলে আমি জাস্ট মনে করিয়ে দিই, বাংলাদেশের যে টায়ার শিল্পটা, এই টায়ার শিল্পটা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিল। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আপনি বলছিলেন যে এই যে শিল্প প্রতিষ্ঠানগুলো, এগুলি ধ্বংসের একটা কথা বলছিলেন আপনি। ধন্যবাদ। রাজনীতি এবং অর্থনীতি, আপনাকে যদি রাজনীতি এবং অর্থনীতিকে একসাথে মিলিয়ে ফেলেন, রাজনীতি এবং ধর্মকে যদি একসাথে মিলিয়ে ফেলেন, তাহলে কি পরিণতি দাঁড়ায় আমাদের সামনে অসংখ্য উদাহরণ আছে। এই যে শিল্পর কথা বলছি, তার সাথে কেবলমাত্র একজন ব্যক্তির স্বার্থ জড়িত না, তার সাথে বিনিয়োগের সম্পর্ক আছে, ব্যাংকের সম্পর্ক রয়েছে, তার সাথে কর্মসংস্থানের সম্পর্ক রয়েছে, বাণিজ্যের সম্পর্ক, অনেকগুলো জায়গা আছে। সুতরাং আপনাকে কখনো কখনো কঠোর হতে হবে, আবার ব্যালেন্সও করতে হবে। আমি ওই যে উদাহরণটা দিচ্ছিলাম, টায়ার শিল্প, বাংলাদেশের টায়ার শিল্পটা পুরোপুরি ইন্ডিয়ার টাটা গ্রুপের উপরে নির্ভরশীল ছিল।
গাজী গ্রুপ নারায়ণগঞ্জে একটা কারখানা গড়ে তোলে, গাজী টায়ার, এবং বাংলাদেশের 85% যে লোকাল যে ডিমান্ড এটি ফুলফিল করতো গাজী গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গাজী যেহেতু আওয়ামী লীগ রেজিমের মন্ত্রী ছিল, সুতরাং সমস্ত দোষ গাজীকে না পেয়ে তার ইন্ডাস্ট্রির উপরে ঝাড়া হলো এবং 8,000 মানুষ চাকরিচ্যুত হয়েছে। 8,000 মানুষ মানে 8,000 পরিবার। আর ওই শিল্পটি পরে দখল করার জন্য, লুট করার জন্য প্রায় 200-র মতো মানুষ ভেতরে ঢুকেছিল, তারা কেউ ফেরত আসেনি, পুড়ে গেছে। অথচ মাঠে সরকার ছিল, সেনাবাহিনী ছিল, প্রশাসন ছিল, সবাই ছিল। এর ভেতর থেকে আপনি গাজীর কিছু করতে পারলেন না, কিন্তু ওই যে 8,000 পরিবারের পেটে আপনি লাথি মারলেন। আর বাংলাদেশের টায়ার শিল্পটা এখন আবার টাটার জায়গায় ফিরে গেছে, টাটার হাতে ফিরে গেছে। আপনি লোকাল একটা বিনিয়োগকে ধ্বংস করে ফেললেন এবং এটি করেছিলেন কেবলমাত্র প্রতিশোধের জায়গা থেকে। 5 তারিখের পরে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশোধের রাজনীতিকে কন্টিনিউ করেছিল, আমি স্টার্ট বলবো না, কন্টিনিউ করেছিল আগের সরকারের, এটি তারা না করলেও পারতেন এবং এর ভেতর থেকে বাংলাদেশের উপকার হয়নি, বাংলাদেশের ক্ষতি হয়েছে। গত 1.5 বছরে আমাদের এখানে সব থেকে বড় এজেন্ডা হচ্ছে কর্মসংস্থান। জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছিল কর্মসংস্থান নিয়ে, চাকরির জন্য তারা নেমেছিল, চাকরির ক্ষেত্রে বৈষম্য ছিল তার বিরুদ্ধে। অথচ আপনি দেখবেন গত 1.5 বছরে যেভাবে একজন অপরাধীকে ধরতে গিয়ে তার প্রতিষ্ঠানকে যেভাবে টার্গেট করা হয়েছে, তার প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এর ভেতর থেকে কেউ কেউ লাভ হয়েছে। গণঅভ্যুত্থানের পরে আমাদের দর্শক যারা, তাদের ভাগ্যের পরিবর্তন না হলেও গণঅভ্যুত্থানের অনেক পোস্টার বয়, তাদের অনেক লাভ হয়েছে, তারা বড় হয়েছেন। যদিও বলছেন যে আমার দাদার সম্পত্তি ছিল, তার দাদার সম্পত্তি ছিল এবং আমি উত্তরাধিকার সূত্রে, কিন্তু কিভাবে হয়েছে আমরা জানি না। আমরা জুলাইয়ের যে স্পিরিটটা যদি আপনি বলেন, আপনার টার্গেটটা ওই জায়গাটায় যে বৈষম্যের বিরুদ্ধে, দেশের মধ্যে বৈষম্য, অঞ্চল টু অঞ্চলের বৈষম্য, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বৈষম্য, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর পেছনে যত টাকা খরচ করা হয়, সরকার প্রায় 2.5 লাখ টাকা খরচ করে, আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পিছনে খরচ করে মাত্র 14 থেকে 15,000 টাকা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে 7,000 টাকা খরচ করে। এই যে বৈষম্য, জুলাইয়ের পরে আমরা এই বৈষম্যগুলোকে অ্যাড্রেস করি না। আমাদের টোটাল এজেন্ডাটা চলে আসলো আমাদের সংবিধান, টোটাল এজেন্ডাটা চলে আসলো আমরা কিভাবে এইটা করব সেটা করব, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। কিন্তু শুরুটা হয়েছিল বৈষম্য দিয়ে। ওই যেটা বললাম অবহেলাজনিত, আমি বলেছি হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডে 1860 ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিচার মানে মামলা করা যায়। ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আপনি চাইলে মামলা করতে পারেন এবং এইটার জন্য সর্বোচ্চ সাজা 5 বছরের কারাদণ্ড। রানা প্লাজার রানা কিন্তু এই গার্মেন্টসটার মালিক ছিল না, ভবনের মালিক ছিল। অবহেলার কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে, তাকে কিন্তু এখন জেলে থাকতে হচ্ছে। আজকে যারা আছেন আমি জানি না তাদেরকে আমরা আইনের মুখোমুখি দাঁড় করাইতে পারবো কিনা, তবে আমি মনে করি এটা একটা নৈতিক দায়িত্ব। আপনি যে পরিবারে তার শিশুটিকে হারিয়েছে, কেবলমাত্র ওই পরিবারই জানে এটার যন্ত্রণাটা কতটুকু। আমরা জানবো না, আসিফ নজরুলের জানবেন না, ডক্টর ইউনূসের জানবেন না। গত 3 দিন আগে দেখলাম যে জাপানে গিয়ে তিনি শিশুদেরকে ফুল দিচ্ছেন। তার নিজের দেশে তার অদক্ষতা, তার খামখেয়ালির কারণে এতগুলো শিশু মারা গেল। আমি জানি না তিনি কিভাবে রাতে ঘুমান। সুস্থ থাকলে ঘুমাতে পারার কথা না। জি, নাসির সুলতান মিনি, আমরা ওই আলোচনা করছিলাম যে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আইনগত দিকগুলো আপনি কিছুটা বলার চেষ্টা করছিলেন। যেটা বাবুল ভাই বললেন, ইট ইজ ভেরি রাইটলি সেইড যে একজনের অপরাধের কারণে প্রতিষ্ঠান কিন্তু এটা সাফার করতে পারে না। প্রতিষ্ঠান ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট এন্টিটি। আইনগতভাবে কিন্তু আপনার এই প্রতিষ্ঠানের নিজের একটা এন্টিটি আছে, সুতরাং এটা প্রাতিষ্ঠানিক অপরাধ হয়, এটা কর্পোরেট ম্যানস্লটার, কর্পোরেট ক্রাইম এগুলো আছে, সেটা অন্য জিনিস। বাট আপনি এসালমকে অথবা ধরেন দরবেশকে ধরতে যে বেক্সিমকে বন্ধ করে দিবেন, দ্যাট ইজ রং অন এভরি লেভেল। এটা আপনাকে যেটা করতে হবে, বেক্সিমকো যেন আপনার সারভাইভ করে, আপনি দরকার এটাকে সরকারি আয়ত্তকরণ করে নিয়ে যান এবং সেখান থেকে এভাবে সারভাইভ যেন, এই ইন্ডাস্ট্রিটা যেন সারভাইভ করে। বিকজ বেক্সিমকো সার্ভস অ্যাজ আ ভেরি বেসিক কিন্তু আমাদের বাংলাদেশে খুব ভালো ওষুধ বানানোর মধ্যে টপে হলো বেক্সিমকো। আপনি আমাদের এমনিই তো যেটা হলো আমাদের বাংলাদেশে যে কয়টা ভালো ওষুধ কোম্পানি আছে
তাদের মধ্যে তো জিএসকে তো চলে গিয়েছে। তো এখন যদি বেক্সিমকো আমরা যদি ব্রেকডাউন করে তাহলে কি হবে, ওই যে যেটা আমরা চাই না, আবার ইন্ডিয়ার ওষুধ দিয়ে সয়লাভ হয়ে যাবে দেশ। সুতরাং এই বেক্সিমকোকে যদি সার্ভাইভ করাতে হয় তখন সরকারকে মানে আইনগতভাবেও কিন্তু এটার সুযোগ আছে যে আপনি এখানে পরিচালক প্রশাসক নিয়োগ করে সেটাকে আপনি কিভাবে সার্ভাইভ করে সেটার পদ্ধতি দেখবেন। এখানে যেটা আদিব বলেছে সে কথাটাও আবার কিন্তু আছে যে আপনি প্রশাসক নিয়োগ করলেন, সবই করলেন, কিন্তু আদতে যে একজনের বদলে আরেকজনের, এর বদলে বি এর পকেট ভারী হলো, কিন্তু আমাদের দেশের অথবা আমাদের সামাজিক যে কাঠামো সেটার কোনো উপকার হলো না, তাহলে তো লাভ হবে না। তো এটা কিভাবে হতে পারে? আমাদের হয়েছে কি ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। আমরা বারবার এই যে বঞ্চনা, এই যে চিটেড ফ্রডের জায়গা থেকে আমরা ভয় পাই যে গেলেই সরকার থেকে গেলে ওখানেও ফ্রড হবে। কিন্তু আমি মনে করি বিএনপির সামনে একটা খুব ভালো সুযোগ আছে। তারা তাদের ভালো প্রশাসক নিয়োগ করে এবং প্রপারলি সিস্টেম ফলো করে দেখিয়ে দিতে পারে যে সদিচ্ছা থাকলে সরকার থেকেই করা সম্ভব, এবং সরকারি ব্যবস্থাপনা হলে সব কিছুই বন্ধ হয়ে যায়। যে এরকম যেমন আমরা যে বলি না যে সুগার মিল, জুট মিল, যেগুলো সরকারি সবই বন্ধ হয়ে যায়, এইটা আমরা দেখব না। আমরা দেখব যে প্রশাসক সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে এবং এটা আগের থেকে ভালোভাবে রান করা হচ্ছে, এবং এইটা যদি প্রপারলি রান করা হয় যে ইন্ডাস্ট্রিগুলা, এগুলো তো আমাদের এই টাকাটা তো আমাদের দেশেই ঘুরবে, তাই না? আমাদের অর্থনীতির টাকাকেই সচল করবে। এবং গিভেন দ্যাট এখন আমাদের খুবই কঠিন সময়, কিন্তু এটা আমি বলবো তারেক জিয়ার জন্য, আমাদের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের জন্য খুবই কঠিন সময়, একটা চ্যালেঞ্জ। উনি প্রেডিক্টও করতে পারে নাই যে উনি আসবেন আর বৈশ্বিক একটা যুদ্ধ লেগে যাবে। তো এই যে তেল, তারপরে বিভিন্ন যেই, এটা উনি এখন পর্যন্ত খুব ভালো, আমার মনে হচ্ছে যে খুব ভালো মতোই সামাল দেওয়ার চেষ্টা করছেন। যেটা প্রবলেম হচ্ছে যে মাঠ লেভেলে তেল আছে, কিন্তু সেটা ওই যে মজুদ করা নিয়ে কিছু, আমরা এখন পর্যন্ত 3টা মৃত্যুর ঘটনা জানি, যেটা খুবই আনফর্চুনেট। এভরি ডেথ ইজ আনফর্চুনেট। তো তারপরেও এখন যদি ম্যানেজমেন্ট আরেকটু যদি ভালো করতে পারেন, এবং এখন পর্যন্ত তেলের দাম বাড়ানো হয় না, বাট বাড়াতে হবে, আমরাও সেটা বুঝতে পারছি। এটা মানে রাষ্ট্র কতদূর আর ভর্তুকি দিতে পারবে, জিনিসপত্রেরও দাম বাড়বে, বাট আমরা আশা করি যে উনি এখন পর্যন্ত যতটুকু শক্ত হাতে ম্যানেজ করে যেতে পারবেন। পুরো বিশ্বই এটাতে সাফার করছে, আমরাও সাফার করব, কিছু করার নাই যদি যুদ্ধ প্রলংড হয়। বাট এই সাফারিংটা আমাদের বাংলাদেশের মানুষ আসলে খুবই, মানে একটা শ্রেণী তো আছে একদম হ্যান্ড টু মাউথ, তো এই শ্রেণীটা যেন একেবারেই পিঠ থেকে না যায়, সেই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। শহীদুল ইসলাম বাবুল, আপনি কি এ বিষয়ে কিছু বলতে চান? বিশেষ করে আরিফুল ইসলাম আদিবের অভিযোগের বিষয়ে কিছু বলতে চান? না, আদিব যেটা অভিযোগ করেছে, প্রথম কথা হলো যে ওই অলিগার্চের বিষয়। এই অলিগার তো তৈরি হয়েছিল, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। এই অলিগাররা এবং রাজনীতিবিদরা মিলে এই দেশ থেকে ব্রিটিশ বেনিদেশ চাইতে বেশি টাকা পাচার করে দিয়েছে, কম না, 32 লক্ষ কোটি টাকা। নট একটা জাতিকে ফোকলা করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। তো আশা করি যে যেই অগ্রগতিটুকু আজকে সংসদে, একটা নতুন সংসদে যেই নামগুলো যে বলা হয়েছে, আমি মনে করি এটা একটা অগ্রগতি। এটাকে আমরা প্রশংসা করি এবং বাকিটা আমরা আশা করি ইনশাল্লাহ হবে সেটা। আরেকটা হলো যে মানে কি বলবেন, যেমন আমার এই তেলের বিষয়ে দেখেন, আমরা জাতি হিসেবে কত, আমি আমার এলাকায় ডিল করছিলাম 2-1টা পেট্রোল পাম্প, আমার এলাকার একটা পাম্পে মালিকরা এসে বলতেছে আমাকে তেল পাচ্ছি না, হ্যান ত্যান। তা আমি ফোন করলাম জিএমকে, তাকে সামনে রেখেই। তো উনি আমাকে বললো যে স্যার আপনি 1 মিনিট একটু থাকেন, আমি কম্পিউটারটা বের করি কত লিটার, এবং সে যে ডেটা দিল তার সামনেই বিগত দিনের চাইতে তুলনামূলকভাবে তাকে তেল বেশি দেওয়া হচ্ছে 1000-1500 লিটার। তাই আমি বললাম যে তোমরা এইসব কথা কেন বলতেছো? কয় ভাই আমাদের তো চাহিদা বেশি। আমি ভাই চাহিদা বেশি সেইটা বলতে পারো, কিন্তু এই যে অসত্য কথা বলো এগুলো তো ঠিক না। তো সেটা হচ্ছে। এখন আরেকটা কথা আসছে, আমরা আলাপ করতেছিলাম, আগেই বলার দরকার যে সমালোচনার জন্য গ্রেপ্তার বা হয়রানি, তাই না? আচ্ছা দেখেন, সমালোচনা বিএনপির যেই হারে হচ্ছে বা করতেছে একটা 1 মাসের সরকার, হ্যাঁ দেখেন না, আমাদের এই ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি ঘুম থেকে উঠেই যেই ধরনের খিস্তি খেউর আর গালাগালি শুরু করে, প্রধান হাসান মাহমুদের চাইতে কম না তো আর উন্নত। তো বিএনপি কি তারে মাথা ভেজে বাড়ি দিছে কেউ?
দিলে তো পারে। আওয়ামী লীগের আমলে তার নামে জেলায় জেলায় মামলা হইতো, মানহানি কে যেন মামলা করছিল বিএনপির, তারাও কইছে যে খবর মামলা, ওরা আরো গালি দিতে উৎসাহিত করতেছে সমালোচনা করতে। তারপরে দেখেন এই যে তারেক রহমানকে নিয়ে সমালোচনা, প্রতিদিন ফেসবুকে হাজার হাজার পোস্ট আসে না, কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? প্রোপাগান্ডা, মিথ্যা হ্যাঁ, তথ্য। মিথ্যা তথ্য এই দেশের মধ্যে থেকে তো প্রকাশ্যই তো বলতেছে। আবার শাহবাগে একজন কইতেছে যে এগুলো সবগুলো ধৈর্য পিঠে ঝুলিয়ে পিটাবো, তো তারেকে অ্যারেস্ট করছে বিএনপি না, তার নামে মামলা দিছে। তো বিএনপি তো গন্ডারের চাইতে অনেক বেশি চামড়া মোটা হয়ে গেছে। তো এখন ভোলার যে ঘটনাটা আমরা আলাপ করতেছিলাম, নাকি এক নারীকে অ্যারেস্ট করা হয়েছে, নিশ্চয়ই ভিন্ন কোনো কারণ, নাইলে একজন তেলের দাম নিয়ে সমালোচনা করবে, ভোলায় তাকে অ্যারেস্ট করতে হবে, তাহলে তো তার আগে আরো কয়েক লক্ষ মানুষকে অ্যারেস্ট করতে হবে। বা অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, ব্যক্তিগত রেশারেশি ভিন্ন কোনো কারণ হয়তো ওইখানে থাকতে পারে, আমি জানি না কন্টেস্টটা কি, আমার ধারণাই নাই। তো সেই জন্য সমালোচনা, আমি মনে করি না যে কোনো সমালোচনার কারণে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে বা গ্রেপ্তার হবে। বরং এর আগে খালেদা জিয়া আমার গালি দিয়েছিল, তাকে তো তারেক রহমান সারাইছে আমি যতটুকু জানি, এবং তিনি তার নামে কার্টুন আঁকতে বলতেছেন, হ্যাঁ, সমালোচনা করতে বলতেছেন। এটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেটা স্বাভাবিক আর কি। তো সমালোচনা আবার এরকম হয়ে যায় যেটা সীমা লঙ্ঘন করে ফেলে, অনেক সময় প্রোপাগান্ডা, মিথ্যা এমন পরিবেশ তৈরি করে, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দেয় বা একটা পরিস্থিতি সৃষ্টি করে দেয় তো এগুলা, যেটা মানে কি বলবো, সমস্ত মানুষের কাছ থেকে কাম্য না। আমরা সেই জন্য বলবো যে অবশ্যই সমালোচনা হবে, গঠনমূলক সমালোচনা হবে গণতান্ত্রিক সমাজে, পার্লামেন্টের ডেমোক্রেসিতে, এটা অবশ্যই যুক্তিসঙ্গত, কিন্তু সেটা যাতে রাষ্ট্র সমাজকে প্রোপাগান্ডা, যেমন তেল নিয়ে বা সেটা নিয়ে বা ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, সম্প্রদায় নিয়ে, এগুলো নিয়ে যাতে সমালোচনাটা যুক্তিসঙ্গত হয়, তথ্যভিত্তিক হলে সেটা ভালো হয় আর কি। মানে এই যে তেলের বিষয়টা যেহেতু আসলো, মানে আসলে প্রকৃত ঘটনাটা কি আসলে, মানে সরকার মানে কোন পরিস্থিতি আছে? মাঝে মাঝে অর্থমন্ত্রী বলছে যে দাম কিন্তু বাড়বে, মানুষ একবার আতঙ্কিত হয়েছে, আবার বলা হচ্ছে যে না ঠিক আছে, সব স্বাভাবিক আছে। তেল মানে মানুষের কাছে আজকের দিনে 4 লাখ লিটার জ্বালানি তেল তুলেছে আজকের দিনে। গোপালগঞ্জে দেখলাম ব্যারেল উঠেছে পুকুরের ভিতরে 10,000 লিটার গোপালগঞ্জ থেকে উদ্ধার হয়েছে। প্রবলেম যেটা হয়েছে, আমি গ্রামে যেটা দেখলাম, পাম্প মালিক টালিক যেখানেই, এখন হয়েছে কি মুদি দোকানদাররা লাইনে দাঁড়াইতেছে তেলের জন্যে, ক্যান নিয়ে। হ্যাঁ, দাম বাড়লে ওটা বিক্রি করে নেবে। হ্যাঁ, সেটা বিক্রি করবে, বা আশঙ্কা থেকে বা ই থেকে কি বলে, উদ্বেগ থেকে, উৎকণ্ঠা থেকে নাও থাকতে পারে, যে যার মোটর সাইকেল একবার নিয়ে সেটা সে বাসায় সে মনে করছে যে তেল হয়তো ভবিষ্যতে নাও পাইতে পারি। এটা এই পরিবেশ সারা দুনিয়া জোড়াই তো উদ্বেগ, আর বাঙালি তো হুজুগে মাতাল। আপনি যদি তেল কেন, আপনি যদি ব্যাংক থেকে যে টাকা একদিনের ভিতরে যদি সবাই টাকা তুলে, তাহলে ব্যাংক চলবে। পাম্পের পক্ষে আমি তো সাপ্লাই কোথাও যে কম হয়েছে এটা কেউ বলেনি, বরং আমরা এটা খবর নিয়ে দেখলাম যে কোথাও 1.5 গুণ 25 সালের মার্চ মাসে আর এই 26 সালের মার্চ মাসে যে সাপ্লাই, কোথাও 1.5 গুণ হয়েছে সাপ্লাই। কিন্তু তারপরেও ধরেন লাইন এটাও আছে, এটাও তো অস্বীকার করার কোনো উপায় নাই। এবং আমাদের কাছে অভিযোগ আছে যে কৃষকরা তেল পাচ্ছে না, প্রকৃত কৃষকরা অনেকেই পাচ্ছে না, এই অভিযোগ আছে। তো সেটা নিয়ে গভর্নমেন্ট খুব কনসার্ন, আমি জানি যতটুকু কনসার্ন। এখন কিভাবে এই সংকটটা সমাধান করা যায়, বা এই যে মজুদ, এখনও নিশ্চয়ই পর্যাপ্ত মজুদ, কোথাও না কোথাও কেউ মুনাফার আশায় বা কিসের আশায় হতে পারে এরকম যে দামটা বাড়াই দিলে যে মজুদগুলো রাখছে সেগুলো হয়তো বেড়ে যাবে, নাহলে যারা মজুদ করছে তারা তো লস করবে, এতদিন জমাই রাখছে, হ্যাঁ, টাকাটা জমে আছে, হ্যাঁ, সম্পদটা আসে তো লস হবে, ওই আশায় হয়তো কেউ বসে আছে। এখন সরকারের সিদ্ধান্ত, সরকার তেলের দাম যে বাড়ায় নাই, আলটিমেটলি তো সেটা মানুষের উপর যাই পড়ে। হ্যাঁ, সরকারের চাপ নিতে হচ্ছে, লোড নিতে হচ্ছে, সেই জন্য সরকারের দামটা বাড়ায় নাই। কিন্তু অন্য দিক দিয়ে আবার এটা মজুদের দিকে চলে যাচ্ছে, দুনিয়ার সব জায়গায় তেলের দাম বাড়ছে, শুধুমাত্র আমাদের আবার পাচারেরও ব্যাপার আছে এখানে অতি কম হইলে। সেই জন্য আমার মনে হয় এখন সময় আসছে এটা বোধহয় বাড়ায় দিলে, তাহলে মজুদগুলো যদি যেগুলো হয়েছে সেগুলো যদি মার্কেটে চলে আসে, তাহলে মনে হয় না আর এই সংকটটা থাকবে। আর তেলের আমি মনে করি যতটুকু আমরা খবর নিয়েছি, ইন্টারনাল এরকম কোনো সংকট তেলের নাই। এই এপ্রিল মাসে 1,10,000 টন তেল আসার প্রক্রিয়া দিন আপনার অকটেন, তারপরে পেট্রোল, এগুলো বাই প্রোডাক্ট। হ্যাঁ, বাই প্রোডাক্ট। ডিজেলের বিষয়টা, ইম্পোর্টের বিষয়, ডিজেল ইম্পোর্টের বিষয়। তারপরে তো সরকার বিভিন্ন জায়গায় কথা বলে রাখছে যে সমস্যা হবে না, শিল্প এবং কৃষিতে যেটা ব্যবহার হয় আর কি সেটা। তো তারপরে বৃষ্টিও নাই, হ্যাঁ, এই বিষয়ের মধ্যে আছে। তো চেষ্টা করছে সরকার, এবং আমরা মনে করি না যে তেলের মানে সংকট একটা বিরাট ভয়ঙ্কর একটা হিসেবে, দুর্যোগ হিসেবে নামবে, এরকম হবে না ইনশাল্লাহ। জি,
আরিফুল ইসলাম আদিব, সরকারের ম্যানেজমেন্ট সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাইব। ম্যানেজমেন্ট সম্পর্কে দুটো বিষয়, যেমন একটি বিষয় ভাই বললো, যেমন প্রতিদিনই বিপুল পরিমাণ তেলের জব্দ করছে এবং সেগুলো সংশ্লিষ্ট সংশ্লিষ্ট মালিক যারা আছে এরা দেখছে যে সামনে একটা সাইনবোর্ড লাগানো যে আপনার এখানে তেল নেই, কিন্তু দেখা যাচ্ছে যে অভিযান চালালে ওই পাম্পের বিভিন্ন জায়গা থেকে অনেক তেল পাওয়া যাচ্ছে। সাধারণত বাংলাদেশে যারা পাম্প করার অনুমোদন পায়, লাইসেন্স পায়, এটা কিন্তু এই বড় একটা ব্যবসা আপনি আমি বা আমাদের মতন অনেকে যারা স্বাভাবিক সাধারণ এরা কিন্তু এই ব্যবসাটা করতে পারে না। এই ব্যবসাটার সাথে মাস্ট একটা পলিটিক্যাল কানেক্টিভিটি এবং অনুমোদন নীতি আপনার হচ্ছে একটা বড় ধরনের জায়গা লাগে, এবং যখন সরকার চেঞ্জ হয় ওই মালিক ঠিক থাকে তখন ওই যে পলিটিক্যাল কানেক্টিভিটিটা চেঞ্জ হয়। তো ফলশ্রুতিতে যেটা হয়েছে যে আমরা খুব স্ট্রং একটা বিএনপির জায়গা থেকে আগে একটা প্রতিবাদ দেখতাম যে এই অভ্যুত্থানের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার গার্ডস নেই, তিনি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, তিনি সিন্ডিকেট ভাঙতে পারতেছেন না, গোষ্ঠীর কাছে তিনি জিম্মি হয়ে যাচ্ছেন। নির্বাচিত সরকার আসলে এটা যে কোনো সময় এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু আমাদের হচ্ছে যে এই যে এখন যে চক্রটা আছে, এই চক্রটা যদি নিয়ন্ত্রণ করতে চায় তাহলে এখন এটা তো নিয়ন্ত্রণ করাতে পারার কথা ইজিলি। তো ফলশ্রুতিতে এই জায়গাটা কিন্তু সরকারের আরও কঠোর পদক্ষেপের একটা সুযোগ আছে, যে আপনি এখন পর্যন্ত আপনি শুনছেন অনেকগুলো পাম্পে যে অনেক তেল হয়েছে, কোনো একটা পাম্পের লাইসেন্স স্থগিত করে দিচ্ছে, এটা শুনেন না কিন্তু। আর লাইসেন্স স্থগিত করতে গেলে দেখা যাচ্ছে যে ওই মন্ত্রী পর্যন্ত ফোন চলে যাবে, যে ম্যাজিস্ট্রেট গিয়া হচ্ছে জরিমানা করতে যাবে, দেখা যাচ্ছে যে একটা টেলিফোন আসবে, অমুক মন্ত্রীর একটা টেলিফোন চলে আসছে। ফলে এই যে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার কারণ, স্বাধীনতা পরবর্তীতে বিএনপি তার সর্বোচ্চ মেজরিটি নিয়ে এবার ক্ষমতায় আসছে। 2001-এ তার 193 ছিল, এবার তো তার এককভাবেই 209টা। তো ফলশ্রুতিতে এই মুহূর্তে তো তার এই জিনিসগুলা মানে অতি দ্রুত হচ্ছে ম্যানেজমেন্টে তার দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা। তো এই জায়গাটা আমার মনে হয় সরকারের একটা গ্যাপ আছে, এবং অথবা তার ভিতরে হয়তো কেউ হয়তো ধরেন এই ধরনের চক্রগুলাকে কোনো কোনো কারণে হতে ধরেন আপনি ছাড় পাচ্ছে। জি, আমরা যেতে চাই শরীফুজ্জামান শরীফ, একটু রাজনৈতিক আলোচনায় যেতে চাই। তেলের বিষয়ে কিছু বলতে চান আপনি? একটু বলি আর কি, জি, যে আমাদের সবার এক একটা হরমুজ প্রণালী আছে, আমাদের প্রত্যেকেরই আছে। আমরা যখন সুযোগ পাই সেটাকে আটকে দেয় আর কি। তেলের যে ব্যবস্থাপনাটা একেবারেই ব্যবস্থাপনার ত্রুটির সমস্যা। আমাদের এখানে পর্যাপ্ত সাপ্লাই আছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে থিওরিটা, এই থিওরিটা আমাদের এখানে কাজ করে না। আমি কেন যেন দেখতে পাচ্ছি যে সরকার পেট্রোল পাম্প মালিকদের প্রতি এক ধরনের একটু দুর্বলতা দেখাচ্ছে, অথচ প্রচুর তেল কিন্তু আসছে। যেখান থেকে তেলের উৎস সেখানে যদি দাম বাড়ে, আপনি এখানে সাবসিডি দিয়ে চালাতে পারবেন না, আপনাকে দাম বাড়াতেই হবে। কতটা সাবসিডি দেবেন আপনি? আমি যদি একটু চেষ্টা করি তাহলে তো আমি তো বের করে ফেলতে পারি একটা পেট্রোল পাম্পে কত পরিমাণ জ্বালানি ঢুকছে এবং সেটি কিভাবে যাচ্ছে, কোথায় কোথায় গেল। আমি যদি দুটো মেলাই তাহলে তো বুঝতে পারি এই যে 10,000 50,000 লিটার তেল যারা নিয়ে গেল তারা কার নামে এটা নিল, কিভাবে নিল। আমি একটা পাম্পে কত তেল দিলাম, জ্বালানি দিলাম, পরের দিন তো আমি বেরই করতে পারি যে তোমার এখানে কত ঢুকেছে গতকালকে, আজকে কারা কারা নিয়েছে। সাধারণত অপরাধীরা চেষ্টা করে কোনো সুযোগ একটা দেখলেই, আমাদের এখানে দেখেন না ট্রেন দুর্ঘটনা ঘটলে মানুষ উদ্ধার করার থেকে বালতি টালতি এগুলো নিয়ে, গামলা নিয়ে দৌড়ায় আসে, পানির বোতল নিয়ে দৌড়ায় আসে ওখান থেকে তেল নিয়ে যাওয়ার জন্য। মনস্তাত্ত্বিকভাবে আমরা নষ্ট হয়ে গেছি, এটি ডিবার করার কিছু নাই। আমরা মনস্তাত্ত্বিকভাবে শেষ হয়ে গেছি। কয়েকদিন আগে দেখছিলাম চট্টগ্রামের এক বাবা মারা গেছে, একটা মেয়ে এসে কাঁদছে, খুবই গরিব একটি পরিবার। সে বলছে যে বাবাকেও হারালাম, আর বাবার পকেটে 40,000 টাকা ছিল, বাবাকে উদ্ধার করার আগে সেই টাকা নিয়ে চলে গেছে। তো আমরা এই জায়গাটা কিন্তু সরকার নিশ্চয়ই এদেরকে দেখে হাত পা গুটিয়ে বসে থাকবে না, সরকার কঠোর হতে হবে। ব্যবস্থাপনার যে ত্রুটিগুলো আছে সেটা দূর করতে হবে এবং সেটা সম্ভব। বলেন আর জন্য কি জিজ্ঞেস করতে চাইছেন? আমার প্রশ্নটা ছিল গুম, মানবাধিকার ও দুদক সহ গুরুত্বপূর্ণ বিষয়ে অধ্যাদেশগুলোকে আইনে রূপ না দেওয়ার সিদ্ধান্তে সরকারের পেছনে হাঁটার ইঙ্গিত দেখছে টিআইবি। এই বিষয়টি সাম্প্রতিক সময়ের বেশ আলোচিত বিষয়, আপনার বক্তব্যটা জানতে চাই। আমরা
জুলাইটাকে মানুষের পরিবর্তনের, সামগ্রিক পরিবর্তনের জায়গায় হিসাবে দেখতে চেয়েছিলাম। কেবল উপরিকাঠামোর কতগুলো পরিবর্তন না, ওই যেটা আমি আগেও বলেছিলাম যে জুলাই এসেছিল আসলে আমাদের একটা বৈষম্য মুক্ত একটা সমাজের জন্য, কিন্তু দেখতে পাচ্ছি সেখানে ওই মানুষটা নেই। এই যে আমি বললাম যে 115 জন শিশু মারা গেছে, আপনি ভূমধ্যসাগরে 20-25টা লাশ ভেসে বেড়াচ্ছে, আমার পার্লামেন্টে আপনি আলোচনা করছেন শুধুমাত্র ওই যে গুম আর ইত্যাদি ইত্যাদি নিয়ে। কেন পার্লামেন্টে কি এদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা যেত না? আমি সরকারকে বলবো, সরকার সাধারণত এই বিষয়গুলোকে গোপন রাখতে চায়, যে কোনো সরকার। এই জায়গাটা বিরোধী দলের পক্ষ থেকে যে ধরনের রোলটা থাকা দরকার, আমি তো সেটা দেখছি না। আমি এমপিকে দেখছি স্পিকারকে বলছে যে দেখেন আমার বাবাও এসেছে আজকে, আমি কতটা ভাগ্যবান। কিন্তু তিনি যে এমপি হলেন, যে তরুণদেরকে সামনে নিয়ে, সেই তরুণদের কথা তিনি মনে করবেন না একবার? সেটি কি দেখতে পাচ্ছেন? ওই যে আপনি যে প্রশ্নটি করেছেন যথার্থ, আমরা কোনোভাবেই চাই না সেটা সরকারি দল হোক, সেটা বিরোধী দল হোক, এখানে কেউ চালাকি করুক, জুলাই নিয়ে চালাকি করুক। বিএনপির একটা স্যাক্রিফাইস আছে, আমি এটি, বিএনপির একজন এমপি বসে আছে, তিনি না থাকলেও আমি এটি বলতাম, বিএনপির স্যাক্রিফাইস আছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর, পালিয়ে যাওয়ার পর যে পরিস্থিতি, বিএনপি সরকারকে সহযোগিতা করেছিল বলে আপনি 1.5 বছর পরে নির্বাচন হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা এবং জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা জামাতের থাকলে 3 মাসের মধ্যে সে নির্বাচন শেষ করে ফেলত, 1.5 বছর সময় দিত না। পাওয়ারে বসার পর তারপরে সে কাজগুলো করত। বিএনপি যে স্যাক্রিফাইসটা করেছে, স্পেসটা দিয়েছে, এখন এসে যদি বিএনপি সেটি রক্ষা না করে, অবশ্যই তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একই সাথে আপনাকে মনে করিয়ে দেই, টিআইবি যে উদ্বেগ প্রকাশ করেছে না, এটি প্রথম উদ্বেগ না। আমাদের যে কমিশনগুলো হয়েছিল, জুলাইটাকে আমি আমার নিজের স্বার্থে ব্যবহার করছি। কেবলমাত্র এই কমিশন না, আমাদের এখানে একটা নারী বিষয়ক কমিশন হয়েছিল। আপনি যারা এই যে জুলাইকে নিয়ে পার্লামেন্টে একেবারে কারবালা করে ফেলছেন, তারা ওই বিষয়টি তোলেন না কেন? এখানে তো নারী ইস্যুতে একটা কমিশন হয়েছিল, কেন তোলেন না? অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট কেন দিয়েছেন? কারণ হচ্ছে সেখানে বলা আছে যে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেখানে জামাতেরও নাম আছে। তারা ওই নামটা মুছে ফেলতে চান। তার মানে হচ্ছে তারা যে বলছে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা অধ্যাদেশ মধু না, কারণ এটি তার স্বার্থের বিপক্ষে যাচ্ছে, সেই কারণে। এবং আপনি মজার জিনিসটা দেখেন, মানে রাজনৈতিক দল সুবিধা নিচ্ছে, যে যেভাবে পারছে সুবিধা নিচ্ছে, এবং সে তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে। সালাউদ্দিন আহমেদ কেন পার্লামেন্টে বারবার কথা বলে? সালাউদ্দিন আহমেদ ঐক্যমত্য কমিশনের বিএনপি রিপ্রেজেন্ট করেছে। তো আমি যদি দেখি যে শিশির মনির কেন প্রেস কনফারেন্স করে, জামাতের তো এমপিরা পার্লামেন্টে আছেন, জামাতের এমপি পার্লামেন্টে আছেন, আর 70 জন এমপি পার্লামেন্টে আছেন, তাহলে ওনাকে কেন প্রেস কনফারেন্স করে খোলা চিঠি পাঠাতে হয় প্রধানমন্ত্রীর কাছে? কারণ উনিও ওই প্রসেসের সঙ্গে ছিলেন। তো উনি প্রসেসের সঙ্গে থেকে উনি বাইরের থেকে কথা বলতে পারবেন, কিন্তু সালাউদ্দিন বলতে পারবেন না, কারণ সে বিএনপি করে। আপনি ঠিক করে দিচ্ছেন, কিন্তু আমি কি মনে করি, সালাউদ্দিন আহমেদ নাকি কে বিএনপির পক্ষে কথা বলবে, এটি বিএনপি ঠিক করবে। আবার শিশির মনির বাংলাদেশের নাগরিক হিসাবে তিনি প্রধানমন্ত্রীর কাছে একবার কেন 70 বারও চিঠি পাঠানোর অধিকার আছে। কিন্তু আমি যখন সালাউদ্দিন সাহেবকে পছন্দ করি, তখন ওটা বলি যে শিশির মনির কেন পাঠাবে। আবার শিশির মনিরকে যখন পছন্দ করি, তখন বলি যে সালাউদ্দিন আহমেদ কেন পার্লামেন্টে বারবার একা কথা বলেন। আরে একটা দল, তার পক্ষে পার্লামেন্টে কে কথা বলবে? এখানে পার্লামেন্টের কোনো সদস্য মন্ত্রী হিসাবে কিন্তু পার্লামেন্টে যায় না, তিনি যান এমপি হিসাবে। তিনি কিন্তু মন্ত্রী হিসাবে যান না, তিনি শপথ নেন কিন্তু এমপি হিসাবে। সুতরাং পার্লামেন্টে প্রত্যেক এমপির কথা বলার অধিকার আছে, যে কোনো বিষয়ে প্রসিডিউর মেনটেন করে। কিন্তু আপনি ঠিক করে দিচ্ছেন যে আপনি এইটা নিয়ে কথা বলতে পারবেন আর এইটা নিয়ে পারবেন না। কেন? আমার পছন্দ হচ্ছে ওটা। আপনি যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার পেছনে একটা সূক্ষ্ম রাজনীতি আছে, আমরা কখনো বুঝতে পারি, আমরা কখনো বুঝতে পারি না। জি, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আমরা এই বিষয়টি এমনিতেও আনতাম, তারপরে যেহেতু টিআইবি বলেছে, আমরা টিআইবি বা বিভিন্ন এরকম আন্তর্জাতিক সংস্থা বললে আলোচনা করতে সুবিধা হয় আর কি, গ্রাউন্ড তৈরি হয়। হ্যাঁ, গ্রাউন্ড তৈরি হয়। জি, গ্রাউন্ড না, নিজে থেকে সবকিছু না বলে কারোর উপর চাপিয়ে দেওয়াটাই তো মোটামুটি ভালো। মানে বাঙালির চিরাচরিত জি, অভ্যাস। এই যে বিষয়গুলো, গুম, মানবাধিকার, দুদক সহ এই বিষয়গুলো সংসদে ডিবেট হচ্ছে, আপনার দলের অবস্থানটা আসলে কোন দিকে? আপনারা তো সংসদে নাই। আনফরচুনেটলি
আমরা সংসদে নাই, কিন্তু না থাকলেও আমি নিজেও এই যে আমাদের ঐক্যমত্য কমিশনের প্রসেসের সাথে পার্টলি যুক্ত ছিলাম। জি। তো আমাদের বাংলাদেশের নাগরিকদের কিন্তু দীর্ঘ সময়ের গুম বিষয়ে একটা ট্রমা আছে। তো এইটা মানে এটা ব্যারিস্টার নওশাদ জামির ভাই খুব ভালোভাবে লিখেছেন ওনার মানে ওনার যে ওপিনিয়নে, যে ইট ইজ নট লাইক যে বিএনপিটা করতে চায় না, বাট বিএনপি যে এই যে একটু সময়টা নিচ্ছে এখানে মানুষ আতঙ্কিত বোধ করে। কারণ এই যে গুমের ট্রমাটা থেকে তারা বের হতে পারে না। তারা মনে করে যে এই অধ্যাদেশটা ল্যাপস হয়ে গেলে, যেটা ওই যে ব্যারিস্টার আরমান আজকেই মনে হয় না, গতকালকে কেঁদে কেঁদে বলছিল যে তাহলে তো গুমের কোনো আশঙ্কা থাকবে না। মানে এই যে আতঙ্কটা, তা ওনারা মনে করছে ল্যাপস হয়ে গেলেই হয়তো মনে হয় আশঙ্কাটা থাকবে না। বাট বিএনপি থেকে যেটা বলা হয়েছে যে এই অধ্যাদেশটাকে আরেকটু পরিশীলিত করে বিল আকারে উত্থাপন করা হবে এবং সেভাবে এটা আইনটা পাস হবে। এখানে দুটো কথা আছে। একটা হলো পরিশীলিত বলতে কি বোঝায়, সেটা আমাদেরকে যদি আরেকটু ভেঙে বলতো তাহলে আমরা আরেকটু আমরাও একটু কনভিন্সড হতাম, আমাদেরও একটু শান্তি লাগতো যে না ঠিক আছে গুম এই অধ্যাদেশটা বাতিল হচ্ছে না। আরেকটা হলো যে ওনাদের, ইফ আই এম নট রং, আমি একটা ছোট্ট একটা নোট দেখেছিলাম যেখানে নোটটা ছিল যে জাতীয় নিরাপত্তার স্বার্থে নিয়ে গেলে সেটাকে গুম বলা যাবে না। তো একটু মনে করিয়ে দিতে চাই যে আওয়ামী আমলেও যতগুলো মানুষকে পিক করা হয়েছিল এই সব কিছুই কিন্তু জনস্বার্থ জাতীয় নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে। সুতরাং এই রকম ভেগ টার্মটা আসলে যদি রেখে দেওয়া হয় তখন তো আমরা কিন্তু আর ওই এক পা এগোলে 3 পা পিছানোর মতোই হবে। এই যেটা শরীফ ভাই বললেন যে বিএনপি যে স্যাক্রিফাইসগুলো করেছে সে স্যাক্রিফাইসগুলো কিন্তু ধুয়ে মুছে যাবে এইরকম পিছু টান। বিএনপি কি এই রিস্ক নেবে নাকি, কি মনে হয় বিএনপি কি এই রিস্ক নেবে? এই রিস্ক নেবে নাকি এটা তো আমি বলতে পারবো না, না। আপনারা রাজনীতি করেন, আপনারা জানবেন না। বিএনপি এই অভ্যুত্থানের পর শরীফ ভাই বলছিলেন যে যেই বিএনপির স্যাক্রিফাইস আছে, অনেক বড় স্যাক্রিফাইস আছে, অবশ্যই, তো বিএনপি কি তাদের সেই অর্জনগুলি সব মানে এক ইয়েতে মানুষের সেই আশা আকাঙ্ক্ষার বাইরের সিদ্ধান্ত নিয়ে নেবে? আমরা শহীদুল ইসলাম বাবুল তার কাছ থেকে জানি যে এই যেটা বিতর্ক তৈরি হয়েছে, মানে আসলে এটা স্বাভাবিক হতে পারে, এটা হতে পারে। কারণ ওই যে বলো না ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখলেই ভয় পায়, আমাদের প্রত্যেকটাই সন্দেহ অবিশ্বাস আছে বা আসছে। বিগত দিনের ইতিহাস ঐতিহ্য রাজনীতি তো ছিল, এটা অস্বীকার করার উপায় নাই। তো এখন যেটা বলা হচ্ছে যে দেখেন গুমের যে ব্যাপারটা, আন্তর্জাতিক যেটা মানবাধিকার জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন, তাদের বর্ণনা মতে হলে যতগুলো অপরাধ ক্যাটাগরি তার মধ্যে গুমটা হলো সবচাইতে ভয়ঙ্কর এবং নিকৃষ্টতম অপরাধ। এবং এই গুমের শিকার বিগত দিনে বিএনপি যে পরিমাণ হয়েছে, আমাদের অন্যান্য রাজনৈতিক দল কিন্তু জামাতে ইসলাম তারাও নির্যাতিত নিপীড়িত, কিন্তু গুমের সংখ্যাটা আপনি আনুপাতিক হারে খুবই কম। বিএনপির 1400 লোককে গুম করা হয়েছে, 1400। তো এটা তো, এবং এই গুমের শিকার যারা হয়েছিলেন তারাই পার্লামেন্টে আছে, ইলিয়াস আলীর স্ত্রী এই পার্লামেন্টে আছে। সুতরাং বিএনপি গুমকে ইগনোর করবে বা এটাকে ওপেন রাখবে, এটা পসিবল না। এই আইনটা যেটা অধ্যাদেশটা যেটা করা হয়েছে এর মধ্যে অনেক ফাঁক ফোকর আছে, এবং এটাও বলা হয়েছে যে তদন্ত করতে তদন্তকারী কর্মকর্তা রাষ্ট্রের বা সরকারের অনুমোদন লাগবে, এই বিষয়গুলো এর মধ্যে আছে। সেই জন্যে তড়িঘড়ি করে করা আইন, এর মধ্যে ফাঁক আছে, ফোকর আছে বা দুর্বলতা আছে। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আইনগুলো, আমি নিজেও আলাদাভাবে আলাপ করেছিলাম, এই আইনগুলো আরেকটু পরিশীলিত করে, আরেকটু ঋদ্ধ করে, আরেকটু সমৃদ্ধ করে এই আইনগুলা পার্লামেন্টে উপস্থাপন করা হবে, এর বেশি কোনো কিছু না। না, তো এই বিতর্কটা কেন আসলো? না, বিতর্ক ওই যে বললাম ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় না, তো সেই ভয় তো আছেই যে এটা বোধহয় বিএনপি গিলে ফেললো, খায় ফেললো, এটা করবে না বা করতে চায় না, এই সন্দেহ তো আছে, থাকতেই পারে। বাট আস্থা রাখতে বলি এই আর কি। তো আস্থা কোথায় রাখবে আরিফুল ইসলাম আদিব, কোথায় রাস্তায় গিয়ে আস্থা রাখতেছেন আপনারা? ধন্যবাদ আবারও আপনাকে। এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু বর্তমানে, তো এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং আমাদের পক্ষ থেকে দুটো ইস্যুতে, একটা হচ্ছে যে এই যে অধ্যাদেশগুলো বাতিল এবং বিশেষ করে গণভোটের গণরায়ের প্রতিবাদে আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে 4 তারিখ আমাদের পক্ষ থেকে একটা কর্মসূচি হয়েছিল। প্রথমত হচ্ছে যে আমরা যদি লাস্ট 2 মাসের যে বিএনপির সরকার গঠনের পর থেকে রাজনৈতিক আচরণ এবং তার রাজনৈতিক অ্যাটিটিউডগুলো যদি দেখি, তাহলে আপনি এইটাকে খুব ইজিলি রিলেট করতে পারবেন। সেটি হচ্ছে যে দেখেন, প্রথমত হচ্ছে যে কোনো সরকার আমাদের
গত 54 বছরের সরকার ক্ষমতা কাঠামোর একটা বড় সমালোচনা ছিল যে যখন যে সরকার ক্ষমতায় আসে, যে প্রতিষ্ঠানগুলো নাগরিকরে নিরপেক্ষ জায়গা থেকে তার নিরাপত্তা, তার সেবা দেয়, সেই প্রতিষ্ঠানগুলোর প্রধান পদে নিজস্ব দলীয় লোক বসিয়ে নিজস্ব দলীয় ফায়দা আপনার হচ্ছে হাসিল করতে চাওয়া। আপনি আসার পরেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোন প্রক্রিয়ায় বসছে, কাকে বসানো হয়েছে এবং কোন প্রক্রিয়ায়, মানে দুটো বিষয়। আপনি বাংলাদেশ ব্যাংকের একটি হিসাব গেল, আপনি এরপরে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আপনার এই নিয়োগ প্রক্রিয়া নেওয়া হলো। এরপরে যেটি হলো যে ঐক্যমত কমিশনে এই বেশ যে 19টি প্রস্তাবনা ছিল, যেটা ছিল সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। মানে আপনি যদি ওই পরিবর্তনগুলো করেন তাহলে সেগুলো অটো সংবিধানের এই বেসিক স্ট্রাকচার লঙ্ঘনের দায় আদালতের মাধ্যমে হচ্ছে এই আপনার সংশোধনীগুলো অটোমেটিক হচ্ছে বাতিল হয়ে যাবে। ফলশ্রুতিতে এই আপনার যে আজকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তো বিএনপির উপস্থাপনা, তাদের 31 দফার অন্যতম একটা দফা ছিল আপনার হচ্ছে এই দ্বিকক্ষ বিশিষ্ট তাদের 31 দফার প্রথম দফায় ছিল যে সংবিধান সংস্কার কমিশন তারা গঠন করবে। তাদেরই দফা ছিল দুর্নীতি দমন কমিশন তারা করবেন, গণমাধ্যম সংস্কার কমিশন তারা করবেন। এরকম 9টা সংস্কার কমিশনের তাদের প্রস্তাবনা ছিল 31 দফার মধ্যে, যার 9টার ভিতরে প্রায় বিগত সরকারের সময় অনেকগুলো কমিশন হয়েছে। এখন একটা হইতে পারে যে বিএনপি যেই প্রস্তাবনা বা যেই দৃষ্টিতে কমিশনের প্রস্তাবনা চাইছিল, অন্তর্বর্তীকালীন সরকার হয়তো পুরোপুরি তার মতন করে করেন না। তাহলে এখন আপনার যখন এই প্রস্তাবনাগুলো ছিল এবং আপনার হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ আরও 4-5 জন একটা বডির সুপারিশের মাধ্যমে নিয়োগ হয়, বিশেষ করে নির্বাচন কমিশন, দুদক, তারপরে আপনার মানবাধিকার কমিশন, এরকম 4টা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ করতে হলে যেটা আপনার সংবিধানের বেসিক স্ট্রাকচারে গিয়া পরিবর্তন হয়। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য উচ্চকক্ষ কোন মতে হবে, 10 বছর বেশি প্রধানমন্ত্রী না থাকা, এই যে জায়গাগুলো, এই পরিবর্তনগুলাই কিন্তু মূলত ঐক্যমত কমিশনের দিনের পর দিন, মাসের পর মাস কিন্তু আলোচনা হয়েছিল। এখন যখন বিএনপি সরকার গঠনের পরে তার সেই পূর্বের যে 2 মাসের যে প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক নিয়োগ দেওয়া, যেটা আপনি পূর্বের শেখ হাসিনার সময় দেখেছেন যে একেবারে সবচেয়ে নগ্নভাবে দলীয়করণ হয়েছিল, সেই জায়গাটি থেকে আপনি হচ্ছে যেই পরিবর্তনগুলোকে নির্বাচনের আগে তার বর্তমান প্রধানমন্ত্রী তিনি নিজে রংপুরের সমাবেশে বলছেন যে আমরা বিএনপি গণভোটে হ্যাঁয়ের পক্ষে। তাহলে যখন প্রধানমন্ত্রী যে এই প্রতিশ্রুতি জনগণকে দেন যে আমরা গণভোটে হ্যাঁয়ের পক্ষে, এবং সেই গণভোটের প্রশ্নে যখন 4টা প্রশ্ন থাকে সেটা যে দেখেই তো তিনি জনগণের মতামতটা তিনি হ্যাঁয়ের পক্ষে চেয়েছেন। নির্বাচনের ঠিক পরপরই স্থায়ী কমিটির পর্যায় থেকে বর্তমান আমাদের মাননীয় স্পিকার সংসদের তিনি নিজে বলেছেন যে আমরা যদি ওই মুহূর্তে গণভোটে হ্যাঁয়ের পক্ষে না থাকতাম তাহলে জাতীয় নির্বাচন হতো না। তাহলে এই যে আমরা না থাকলে আপনি সবসময় বিএনপি বলবে যে বিএনপি সবসময় সৎ সাহসের রাজনীতিটা করে আসছে, তাহলে আপনারা সৎ সাহস থাকলে নির্বাচনের আগে বলতেন যে এই গণভোটের যে অধ্যাদেশ দিচ্ছে সেটা অবৈধ, অতএব আমরা গণভোটে নায়ের পক্ষে। আপনি সেই সৎ সাহসটা দেখান না নির্বাচনের আগে। যখন নির্বাচনটা আস্তের উপর হয়ে গিয়েছে তখন আপনি একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘুরে গেলেন। তার মানে হচ্ছে আপনি যদি এখানে দেখেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা, আপনার হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা, আপনার হচ্ছে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন করা, সেই জায়গাটা আপনার ভেটো দেওয়া, এই যে 3টি জায়গা। এবং হিস্ট্রি যদি আপনি যদি আরেকটু পিছনে দেখেন যে 91 সালে 3 জোটের যে রূপরেখা ছিল, সেইবার বিএনপি ক্ষমতায় আসার পরে সেই 3 জোটের রূপরেখা মানে নাই। ফলশ্রুতিতে 94 সালের এক মাগুরার উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ জামাত পর্যন্ত একসাথে হয়েছে, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে, এবং তত্ত্বাবধায়ক সরকার, শুধু তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংশোধন করার জন্য 12 দিনের জন্য একটা সরকার গঠন করতে হয়েছে। 2001 সালে ক্ষমতায় আসার পরবর্তীতে তার হচ্ছে বিচারপতির বয়স বাড়ানো নিয়ে, যে তত্ত্বাবধায়ক সরকারের সময় কে প্রধান হবেন, KM হাসানের এই বয়স বাড়ানো নিয়ে আবারও হচ্ছে বিএনপির সাথে জড়িত। ফলে 2বার যখন ক্ষমতা আসার পরে তার যখন এই প্রতিশ্রুতি ভঙ্গ হয়, আজকে 3য়বার যখন সেই প্রতিশ্রুতি ভঙ্গের সম্ভাবনা দেখা যায়, তখন তো এই সন্দেহটা না, এটাই তো প্রমাণিত হয় যে তার পূর্বের রাজনৈতিক আচরণ সে আসলে পরিবর্তন করতেছে কিনা। এবং এর সাথে সর্বশেষ যুক্ত হয়েছে যে মত প্রকাশের স্বাধীনতা। আপনার আজকে রাতে যে ভোলায় যে সাউদা সুমি নামে, তিনি হয়তো জামাতের কর্মী, জামাতের কোনো একটা পদেও আছেন, তিনি কিন্তু নিজেও স্ট্যাটাস দেন নাই। তিনি 37 বছর বয়সে একজন নারী, যাকে রাত এই 10টার পরে তাকে হচ্ছে পুলিশ তুলে নিয়ে গেছে বাসা থেকে যে জিজ্ঞাসাবাদের করার জন্য। তিনি আরেকজনের স্ট্যাটাস, স্বাভাবিকভাবে ফেসবুকে যদি কোনো একটা সমালোচনাটা খুবই স্বাভাবিক সমালোচনাটা ছিল
যে সরকার হয়তো কোনো একটা তথ্য গ্যাপ করতেছে। বিএনপির প্রতি এটা একটা পজিটিভ সমালোচনা ছিল যে বিএনপি যেহেতু নতুন সরকার গঠন করছে, আন্তর্জাতিক লবি মেনটেন করে তেলের ঘাটতি পূরণ করা কিংবা হচ্ছে ইন্টারন্যাশনাল রাজনৈতিক যে লবি, সেটা এই পরিমাণ যোগ্য লোক হয়তো বিএনপির ঘাটতি আছে। এবং এই সমালোচনাটা সত্য। বিএনপি 47 বছর রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও সে তার নিজের জাতীয়তাবাদীর পক্ষের কিংবা একটা লোক তৈরি করতে পারে না। তাকে অন্তর্বর্তীকালীন সরকারে যাকে নিয়ে তারা সমালোচনা করছে, সে খলিলুর রহমানকে তারা পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে। এই ব্যর্থতা তো বিএনপির আছে। তো ফলশ্রুতিতে সেই সত্য সমালোচনা করা সত্ত্বেও তাকে হচ্ছে গভীর রাতে হচ্ছে আপনার তুলে নিয়ে গেল। গতকালকে হচ্ছে প্রধানমন্ত্রীর সমালোচনা করে ফেসবুক স্ট্যাটাস একজনকে আটক করেছে। তাহলে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আপনি তাকে হচ্ছে আটক করছেন, যেটা আমরা পূর্বে ভয় পাইছি। ফলে এই মুহূর্তে আপনি যখন এই গুম অধ্যাদেশ বাতিল করতে চান, আপনি নতুন কি আনবেন? কারণ বাংলাদেশে একটা নতুন আইন হইতে কতদিন সময় লাগে, এর ভিতরে যত ধরনের হচ্ছে আপনার জটিলতা হয়ে যাওয়া। এবং ভাই যেটি বলছে যে বিএনপি 1400 লোক শুধু গুম না, তো আপনার 9 সাল থেকে পুরো 24 সাল পর্যন্ত বিচার বহির্ভূতভাবে প্রায় হচ্ছে 3000 অধিক মানুষকে মারা হয়েছে। এবং আমি তো একটা সময় বক্তব্যে বলতাম যে শাহবাগে যারা বক্তব্য দেয় হাসিনাকে খিস্তি খেউর করে, এদের সে ছাত্র দলের ওয়ার্ডের একটা সভাপতির হচ্ছে হাসিনার জন্য বেশি থ্রেট ছিল। এই কারণে আপনি দেখবেন যে 14 থেকে এর সময় যে ঢাকা শহরের বহুত থানা ছাত্র দলের, ওয়ার্ড ছাত্র দলের সভাপতি সেক্রেটারিদের সরাসরি উঠে নিয়ে ডিরেক্ট র্যাব গুম করে খুন করে ফেলতো। কারণটা কি? কারণ ও ওয়ার্ড সভাপতি, ও 100-150 ছেলে পেলে মুভ করতে পারে, একটা আন্দোলন করলে হরতাল বাস্তবায়ন করতে পারে, ওটা নিয়ে ফেলতো। তো ফলে এইরকম একটা দল যাদের অনেক নেতাকর্মী ট্রমাটাইজড। আপনি যেদিন প্রধানমন্ত্রী বিএনপির হচ্ছে অফিস পরিদর্শনে গেলেন, সেই অফিস পরিদর্শনে গিয়ে তাদেরই এক কর্মী যিনি প্রবেশ করতে না পেরে প্রায় কান্না করছেন এবং এটা খুব গণমাধ্যমে সমালোচনা, তারকে ধরতে না পেরে পুলিশ তার বাসায় হচ্ছে রেড দিছে, তার ভাই ভাবিকে আটক করছে এবং তার সম্ভবত সন্তানকে মেবি মারাও গেছে নাকি এরকম, না শিশুদেরকে নিয়ে গেছে। হ্যাঁ শেষ রেগেছে, তিনি অফিসে ঢুকতে পারেন। মানে আমি এটা বললাম যে বিএনপির নেতাকর্মীদের এই পরিমাণ এই গুম নিয়ে এইরকম একটা অভিজ্ঞতা, সেই জায়গা থেকে তিনি যখন এই অধ্যাদেশটা বাতিল করেন, শুধু গুম না, এখানে টোটাল 16টা অধ্যাদেশ। আপনার এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমাদের যে অর্থনৈতিক অবস্থা যেটা বলে, যেটা নিয়ে আমরা এতক্ষণ সমালোচনা করলাম যে এই অলিগার্ক তৈরি হয়েছে, অর্থ পাচারের সাথে আপনার অর্থনৈতিক যতগুলো প্রতিষ্ঠান, যতগুলো কর্তৃপক্ষ আছে, এগুলা সংশোধনী কিন্তু অধ্যাদেশ অনেকগুলো আছে। যে আয়কর সংশোধন অধ্যাদেশ, রাজস্ব সংশোধন অধ্যাদেশ, এরকম প্রায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, মানে এরকম প্রায় অর্থনৈতিক রিলেটেড 5টা অধ্যাদেশ আছে। তো এই 5টা অধ্যাদেশ আপনি এখন বাতিল করে দিয়ে আপনি কতদিনে আবার এই নতুন করে অধ্যাদেশ করবেন? কবে হচ্ছে আপনি যেখানে আপনি বলতেছেন এই ঋণ খেলাপির বিষয়ে আপনি স্টেপ নেবেন, আপনি মুখে বলতেছেন স্টেপ নেবেন, কিন্তু আপনি আইনের ক্ষেত্রে আবার আপনি পিছিয়ে যাচ্ছেন। ফলশ্রুতিতে এই আচরণগুলো কিন্তু বিএনপির প্রতি সন্দেহ না, বরঞ্চ এটা প্রমাণ করে যে তার পূর্বের রাজনৈতিক আচরণ বিএনপি হচ্ছে করবে কিনা। নিশ্চয়ই সজিদ ইসলাম বাবুল এই বিষয়ে উত্তর দেবেন, আমরা তার কাছে যাব। তবে তার আগে শরীফুজ্জামান শরীফ, আপনি শুনছিলেন আসলে এই বিষয়গুলো নোটও করছিলেন। রাইট, জি, আমাদের উদ্বেগ বাড়াচ্ছে রাজনৈতিক যে বিতর্কগুলো তৈরি হচ্ছে, এই ধরনের বিতর্ক হোক, এটা আমরা চাইনি। আমরা একটা অর্থবহ পরিবর্তন চেয়েছিলাম। একই সাথে আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, আমি শুরুতেই বললাম, অনেকেই বলে যে আপনি পেছনের কথা কেন টানেন। আমাদের এখানে আমরা যা কিছু করি আমরা হাতি দেখার মতো করে দেখি। আমি যখন হাতির সুরটা দেখি তখন হাতিটা সেই রকমের। আমি আপনাকে মনে করিয়ে দিই, নভেম্বর 2, 2025 মানবাধিকার অধ্যাদেশ নিয়ে টিআইবির উদ্বেগ। 2 নভেম্বর 2025 আমাদের এখানে যে কমিশনগুলো হয়েছিল তার মধ্যে মানবাধিকার ইস্যুতে একটা কমিশন হয়েছিল এবং তারা যে সুপারিশগুলো করেছিল, এবং সেই সুপারিশগুলো যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সেখান থেকে সব খোল নলচে পাল্টে ফেলেছিল। কিন্তু তখন আমরা কথা বলিনি। কেন? কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ছিল। আজকে যারা কথা বলছে না, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, বাইরে দাঁড়িয়ে বলছে, তাদের কেউ ওই ক্যাবিনেটে ছিলেন, তারা তখন কথা বলেননি। আমি দর্শকদেরকে বলবো, ইন্টারনেট সার্চ দেন, কালের কণ্ঠে নিউজটা আছে। 2 নভেম্বর 2025 দুর্নীতি দমন কমিশনকে রিফর্ম করার জন্য একটা কমিটি হয়েছিল, ডক্টর ইফতেখারুজ্জামান তার প্রধান ছিলেন, এবং তারা যে সুপারিশগুলো দিয়েছিলেন সেটি অন্তর্বর্তী সরকার পুরোটাই পাল্টে ফেলে এবং তিনি উদ্বেগ প্রকাশ করে আবার বিবৃতি দিয়েছিলেন। রিপোর্ট
29 নভেম্বর 2025 প্রথম আলোতে রিপোর্ট আছে, উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যে আমরা এতদিন পরিশ্রম করে যেটি জমা দিলাম অন্তর্বর্তী সরকার সবটা বাতিল করে দিয়েছে। তখন যদি আমরা ধরতাম যে বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত সরকার, সেই সরকার কেন কমিশনগুলোর রিপোর্টটা বাদ দিয়ে দিচ্ছে, আজকে বিএনপিকে ধরাটা আরও সহজ হতো। তখন ধরিনি কেন? তখন ধরিনি তার সাথে আমার রিপ্রেজেন্ট ছিল, আমার প্রতিনিধিরা ছিল, জুলাই অভ্যুত্থানের যে পোস্টার বয় যারা, তারা ওই ক্যাবিনেটে ছিল, তাদের সামনে দিয়ে এগুলো কেন বাতিল হলো? আপনি যে কমিশনগুলো করলেন, ইফতেখারুজ্জামানকে প্রধান করে দুর্নীতি বিষয়ক যে কমিশন করলেন, তারা যে রিপোর্ট দিল, সেই রিপোর্ট আপনি বাতিল করে দিলেন। এবং 29 অক্টোবর 2025 প্রথম আলোতে রিপোর্ট যে তারা উদ্বেগ প্রকাশ করেছে। তখন যদি আপনি বলতেন আজকে কিন্তু সহজ হতো বিএনপিকে ধরা। তখন কেন বলেননি? তখন আপনি নিশ্চিত ছিলেন না যে পাওয়ারে কি আসবে, তখন নিশ্চিত ছিলেন না পাওয়ারে কে আসবে। আজকে নাহিদ ইসলাম সাহেবরা তখন ক্যাবিনেটে ছিলেন না? ছিলেন। তখন কেন এগুলো বলেননি? জি। ওই সরকারের প্রতি নিয়ন্ত্রণ ছিল না? ছিল। তখন কেন বলেননি? কারণ হচ্ছে তখন হিসাবটা ছিল অন্যরকম, পাওয়ারে আমরাও আসতে পারি। এখন যেটা হচ্ছে এটা কাঙ্ক্ষিত না। আমরা জুলাইটা বেহাত হোক এটি চাই না। একই সাথে জুলাইকে নিয়ে যে বণিক হয়ে যাওয়া, ব্যবসা করা, গতকালকে দেখলাম জুলাইয়ের আহতরা পার্লামেন্টে কেন ঢুকেছে, জুলাইয়ের পোস্টার বয়রা তাদেরকে চার্জ করছে, তোমরা কেন এখানে এসেছো। আগের দিন বলতে পারবো ওই যে দেখছেন আমার বাবা এসেছে, পরের দিন আহতরা আসবে, কারণ এখন আর ব্যবসার হিসাবে এটিকে ব্যবহার করা যাচ্ছে না। জি, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, বিতর্কিত এ বিষয়ে আসলে রাজনৈতিক সমাধান হবে নাকি আর রাজনীতি উত্তপ্ত করে ফেলবে? সবচেয়ে ভালো হয় যে রাজনৈতিক সমাধানটাই, কারণ আমি চাই বিএনপি যেটা ভাই বলেছে, মানে শরীফুজ্জামান ভাই ভেরি ওয়েল সেইড, যে এটা কিন্তু, এবং এটার সাথে আরেকটা অ্যাড করি, আমি নিজে ছিলাম এই দুটা প্রোগ্রামে। ইফতেখারুজ্জামান ভাই যখন বলেছে যে আমরা তো যেটা প্রস্তাব করেছি তার কিছুই এখানে নাই, আর একটা হলো মিডিয়া কমিশন হয়েছিল, একটা খুবই ভালো কমিশনটার প্রস্তাবগুলো ছিল, কিন্তু যখন দেখা গেল যেটা জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে সেটা মানে মিডিয়া কমিশন যে প্রস্তাব দিয়েছে এটার সাথে কোনো কিছুই মিলে না। তখন যে মিডিয়া কমিশনের যে প্রধান ছিল উনি এসে বলল যে কি করলাম আর কি আসলো, তাহলে আমাদেরকে না রাখলেই ভালো ছিল, এই আমাদের নামটা এটার সাথে যোগ হয়ে তো আরও আমাদের নাম খারাপ হচ্ছে। তো পুলিশ কমিশন আমি এটা আমার স্পেসিফিক্যালি মনে আছে, আমাদের এবি পার্টি থেকে ঐক্যমত্য কমিশনে বলা হয়েছিল যে 133টা যে প্রস্তাব রাখা হচ্ছে, এই 136টা কোশ্চেন, এটার মধ্যে পুলিশ কমিশনের কোনো মানে ব্যাপারে কোনো প্রস্তাব নেই কেন। তখন আমাদেরকে জানানো হয়েছে যে ওকে, ওনারা রাজি হয়েছে, এই যে যতগুলো প্রস্তাব দেওয়া আছে সবগুলোতে রাজি হয়েছে এবং এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু আমরা একমাত্র পোশাক চেঞ্জ ছাড়া এই কমিশনের কোনো আদতে চেঞ্জ দেখিনি। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে আমরা মনে করেছিলাম যে একটা ওম্বার্সম্যান সার্ভিস হবে, যেখানে আপনি পুলিশের কোনো আচরণে যদি কেউ সংক্ষুব্ধ হয় সেটা যেন একটা মানে স্বাধীন তদন্ত হতে পারে, সেরকম একটা অভিযোগ কেন্দ্র, ওম্বার্সম্যান সার্ভিস সেটাকে বলে, অভিযোগের জায়গা তৈরি হবে। এবং এটা কিন্তু মেনে নেওয়া হয়েছিল যে হবে, সেটাও কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখতে পারিনি। এবং আমরা কিন্তু এখানে কিন্তু আমরা যারা বসে আছি সবাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সাপোর্টার ছিলাম যখন এটা শুরু হয়েছে। কিন্তু আমরা যত দিন যাচ্ছিল এবং এখন আরও যত দিন যাচ্ছে, ওনারা চলে যাওয়ার পরে এই যেমন টিকার বিষয়গুলা, এরকম বিভিন্ন বিষয় কিন্তু নজরে আসছে, যে যেগুলি আমরা এক্সপেক্ট করেছিলাম যে প্রাতিষ্ঠানিক কিছু প্রসিডিওর ওনারা, যেটা আমরা সবসময় বলতাম যে আওয়ামী লীগ তো সবগুলো প্রতিষ্ঠানকে একদম ধ্বংস করে দিয়েছে, তা একদম বটম আপ প্রসিডিওরে এটাকে সবগুলাকে প্রতিষ্ঠা করতে হবে, সেই প্রসিডিওরগুলা ওনারা স্টাবলিশ করে যাবে, সে একটা প্রসিডিওর আমরা স্টাবলিশ হতে দেখিনি। এবং এর দায় কার সেগুলো নিয়েও আমরা অনেক আলোচনা করতে পারি, বাট আমাদের আশা থাকবে বিএনপি অন্তত এই যে 16টা দুদক থেকে শুরু করে যে 16টা অধ্যাদেশকে ওনারা একটু বিলম্বিত করছে, খুব দ্রুত বিল আকারে এনে
মানুষের এই আস্থার জায়গাটাকে ফেরত আনবে। জি, অনুষ্ঠান শেষ পর্যায়ে শহীদুল ইসলাম বাবুল, আপনাকে কেন্দ্র করেই কিন্তু প্রশ্নগুলো, বিশেষ করে আরিফুল ইসলাম আদি বেশ কিছু অভিযোগ করেছেন। আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে মূল অভিযোগ যেটা, সময়টা নষ্ট, না মূল অভিযোগ যেটা, বিগত দিনে বিএনপি কথা রাখেনি। আমি বলি বিগত দিন কথা রেখেছে রাখেনি, আপনি বলতে পারেন বিএনপি গুলি করে মানুষ মেরে ক্ষমতায় থাকে নাই কখনো। হ্যাঁ, আপনার রাত জেগে বিএনপি যদি কোথাও ভুলও হয়ে থাকে সেটা সংশোধন করেছে মানুষের জন্যে। হ্যাঁ, এটা অস্বীকারও করে নাই। আর 90 আর 2024-এর প্রেক্ষাপট এক না। এখন ধরেন সংস্কার বা বৈষম্য বিরুদ্ধে যে অবস্থানটা, আমি একটা প্রশ্ন যদি করি আমার বিরোধী দলের বন্ধুদের, এই যে নারী, তাদের হয়তো তো একটা বিরোধী দলের চেয়ারে একজন নারী আমি দেখি না, এটা কি বৈষম্য না? এটি কি সংস্কারের প্রয়োজন নাই? একজন নারীকে তারা নমিনেশন দিতে পারলো না, তাহলে তো সেই প্রাগৈতিহাসিক যুগে আবার আমি ফিরে গেলাম, প্রস্তর যুগে। এইটা সংস্কার হবার প্রয়োজন আছে না? মস্তিষ্কে, মননে, কাজে, এখানে দরকার নাই সংস্কার। শুধু বিএনপিকে খোঁচানো, দেখেন বিএনপি নাকি জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আরে ভাই, যেই দল ক্ষমতায় ছিল 3 বার 4 বার, যেই দল খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তারেক সাহেবের পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, নির্বাচন হইলে আরও আগে সে প্রধানমন্ত্রী হইতে পারতো, আর যদি জুলাই না হইতো নাহলে আরও 3 বছর পরে হইতো, 5 বছর পরে হইতো, পার্থক্য তো এইটাই। কিন্তু আপনি চাইলেন চাকরির জন্য আন্দোলন করতে যায় 26 বছর বয়সে এমপি হয়ে গেছেন, আপনি বেনিফিশিয়ারি না? হ্যাঁ, আপনার তো বেঁচে থাকার কথা এখন। আপনি চিন্তা করেন না? আপনি এই স্বপ্ন কোনোদিন দেখেছেন? এই চিন্তা করেছেন? সেই জন্য নিজের দিকে তাকাই যদি কথা না বলেন। বিএনপি তো ক্ষমতায় যাওয়ারই দল, হয় এইবার যাবে, নাহলে পরের বার যাবে, নাহলে আরও 5 বছর পরে যাবে। এই ক্ষমতায় আমরা বহুদিন ধরে ছিলাম, বহু বছর ছিলাম। এটা আমাদের জন্য আকাশ কুসুম চিন্তাও না, কল্পনা না, আপনাদের জন্য আকাশ কুসুম চিন্তা। আচ্ছা, এইবার আসেন মানে জুলাই, হাই হোসেন একদল চলে গেছে, কিন্তু মুক্তিযুদ্ধ একটা মহান আমাদের অর্জন, সেই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে চিপে তিতে বানায় এবং সমস্ত কিছুতে মুক্তিযুদ্ধ বিরোধী। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর মুক্তিযুদ্ধের পক্ষের কেউ ছিল না, এগুলো করে পালাই চলে গেছে। কিন্তু এখন সেই মুক্তিযুদ্ধকে বিএনপিকে অন করা লাগে। হ্যাঁ, আর অন করার মানুষ নাই কিন্তু। আর এখন আর এক দল আমার ভাইয়েরা জুলাই, বাংলাদেশে আর কোনো সংকট নাই, তেলেরও সংকট নাই, হামেরও সংকট নাই, পার্লামেন্টে কেউ বলবে না। কিন্তু যেই মানুষকে নিয়ে আপনি রাজনীতি করবেন সেই মানুষের কথাই পার্লামেন্টে হবে না, এখানে হবে না। শুধু বিএনপি ওই যে মানে প্রতিশ্রুতি রাখে না। আচ্ছা, কোন প্রতিশ্রুতি রাখলো না? এবার আসলে আপনি জুলাইয়ের যে চার্টার, আপনি স্বাক্ষর করেছেন জুলাইয়ের চার্টারে, দিনের পর দিন বললো আলোচনা হয়েছে, অবশ্যই হয়েছে, এবং এই আলোচনার একটা কনক্লুশন হয়েছে। এবং এই চার্টার কিভাবে বাস্তবায়ন হবে, এই কি বলে, এই যে মানে কি বলে নোট অফ ডিসেন্টের যে ইস্যুগুলা, সেইগুলো কিভাবে বাস্তবায়ন হবে, সেইটাও জুলাইয়ের চার্টারের মধ্যে লেখা আছে। আপনারা সই করেছেন, আমরা সই করেছি। সেই জুলাই চার্টারটা কই গেল? আপনি আছেন এখন সংবিধান সংস্কার আদেশ নিয়ে। তো জুলাই চার্টারে আপনার থাকলে সমস্যাটা কি? কালকে অবশ্য বিরোধী দলের নেতা পরিষ্কার করে বলছে, না আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা কেউ বলি নাই। হ্যাঁ, কেউ বলি নাই, কালকে পরিষ্কার করে সে বলছে বিরোধী দলের নেতা। অথচ বলছে এই সংবিধান মানি না, এইটা মানি না, ওইটা মানি না। আরে ভাই, মানি নেই তো আগে মানি নেই, অনেক কিছুই মানি নেই, কিন্তু এখন আপনি কেন মানবেন না? যখন একটা সভরেইন পার্লামেন্ট হইল, যখন আপনি নির্বাচিত হইলেন, যখন আমি নির্বাচিত হলাম, আমাদের বক্তব্যের জায়গাটা ওইখানে। আপনার আতঙ্কিত হবার কোনো না। প্রথম দিন বলা হয়েছে জুলাইকে যেটা আমরা চার্টার করেছি যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে, আমরা চেয়েছি, আপনারা দিলেন না। আপনারাই তো জুলাই মানলেন না। এখন আপনি একটা প্যাকেজ চাইতেছেন। আর ভাই, প্যাকেজ করেন যাই করেন, তা আমরা বিরোধী দল সরকারি দল আলোচনা করে কেন করতে পারবো না? কোনটা পারবো না, কেন পারবো না? দোষের কোথায় কি হইলো? তো এখন সেটা না করে খালি বিরোধিতার কারণে বিরোধিতা যদি আপনি করতেই থাকেন, প্রথম থেকেই এগুলোর আপনি পতনের ভয় দেখাইতেছেন, হাসিনা যাবে গেছে যেই পথে, এই বিএনপি যাবে সেই পথে। হ্যাঁ, এই যে বক্তব্য, সেটা কি প্রিম্যাচিউর বক্তব্য হয়ে যায় না? 5 বছরের একটা সংসদ আপনি 1 মাসের মধ্যে উল্টাই ফেলাবেন, পাল্টাই ফেলাবেন, আর একটা গণ অভ্যুত্থানে ভয় দেখাইতেছেন আমরা সব পালাই চলে যাব। হ্যাঁ, এটা তো মিসক্যারেজ হয়ে যাবে এই প্রিমেসিউর এই আচরণ আর বক্তব্য। সেই জন্য প্রত্যেকের দায়িত্বশীল হইতে হবে। একটা সংকট চলতেছে, বৈশ্বিক একটা সংকট, এটা আমরা তৈরি করিনি। এই সংকট বাংলাদেশকেও টাচ করছে, নানাবিধ সংকট। 1টা মাস গেছে, আপনারা একটু সময় দেন, 6টা মাস সময় দেন। আমরা তো 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি। তারপরে আপনি বলতেই পারবেন যে বিএনপি মুনাফেক, গাদ্দার, বেঈমান, বিএনপি কথা রাখে না। যে বিষয়গুলো সামনে আসছে, গুম, মানবাধিকার, এই বিষয়গুলো, দুদক সহ এই যে অর্থনৈতিক যে বিষয়গুলো, যে শঙ্কার যে জায়গাগুলো,
সেগুলি তো বিএনপি আপনি শঙ্কা রাখবেন, কিন্তু আপনি যে ভয় দেখাইছেন আমাকে তো হাঁটু কাঁপে। এত ভয় যদি দেখান, উল্টাই দিবেন, পাল্টাই দিবেন, হ্যাঁ পাঠাই দিবেন যেই পথে। আরে ভাই, হাসিনা পারলো না 17 বছর যুদ্ধ করছি চোখে চোখ রাইখা, তখন অনেকের আপনাদের জন্মও হয় নাই, হ্যাঁ এইখানে যুদ্ধ করেছি। ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন পারলো না, আপনি বিএনপিকে নিশ্চিহ্ন করে দিবেন। ছোট কি মুখে কি কথা বলেন, এটা বুঝে বলেন না বুঝে বলেন, কি বলেন এটা জানি না, মানুষ কিভাবে নেয় সেটা জানি না। এবং আরো আগে বক্তৃতা দেওয়া শুরু করছে যে বিএনপি এমন একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ পৃথিবীতে একমাত্র রাজনীতি যাদের পতন চায় মানুষ, তারপরে 51% মানুষ ভোট দিছে। কোনো কিছু তো আমরা লুকাই নেই। নির্বাচনের আগে যেটা বলেছি, জুলাই চার্টারে যেটা বলেছি, এখনো তাই বলছি। আপার হাউস আমরা এইভাবে চাই। আমরা কি বলেছি আগে যে এইভাবে চাই না? আপনি সেই জায়গাটা আপনি থাকছেন না, আপনি খালি সংবিধান সংস্কার পরিষদ আদেশ এই জায়গায় চলে গেছেন। চুপ্পুর হয়ে মানেন না এমনি, আবার চুপ্পুর আদেশ চমৎকার ভালোবাসেন কখনো কখনো। জি। এই যে বৈপরীত্য, এটাই হলো এই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা নিশ্চয়ই আরেকদিন করবো। আজকে ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম বাবুল, শরীফুজ্জামান শরীফ, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি এবং আরিফুল ইসলাম আলী, প্রচারজনকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এন মোহাম্মদ নবী পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।